হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম ভাইয়া সালাম স্যার, ভালো আপনি আছি। ভালো আপনি আছেন? কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। Many of you had the confusion who just enrolled today. Probably some of my brother probably asked me later on yesterday like যে দেখায় কারিনা আসে হচ্ছে জরিনা। তো ওই ভাই কি আছেন? ওনার কালকে একটা কোশ্চেন ছিল যে এখানে দেখায় কারিনা বাট ওখানে যে দেখে জরিনা। তো আমি ওই ভাইকেই খুঁজতেছি যে ওনার কনফিউশনটা গিয়েছে কিনা, হয়তো আমাকে দেখার পর ওনার কনফিউশনটা চলে যাবে। ওকে, তো সবাই আজকে কার কার এখানে ফার্স্ট ক্লাস? আজকে আমাদের এখানে যারা রিডিং থেকে শুরু করছেন তারা তো অলরেডি 3টা ক্লাস করে ফেলছেন। আজকে কাদের ফার্স্ট ক্লাস? জি ভাইয়া, আমার আজকে ফার্স্ট ক্লাস। আমারও ফার্স্ট ক্লাস। ওকে, আমারও ফার্স্ট ক্লাস। দেন ওয়েলকাম গাইস। এই কারণে এটা বলে রাখা, কারণ যে আমি কিন্তু গতদিনও বলেছিলাম, আজকেও বলতেছি, এই ক্লাসটা হচ্ছে বেসিক্যালি রোলিং বেসিসে চলে। আপনি রাইটিং থেকে শুরু করলেন, আপনার ক্লাসটা রিডিংয়ে যেয়ে শেষ হবে। যে রিডিং থেকে শুরু করেছে তার ক্লাসটা লিসেনিংয়ে যেয়ে শেষ হবে। ঠিক আছে, এরকম। সো এটা নিয়ে কোনো সমস্যা নেই, যেখান থেকে আপনি স্টার্ট করেন ইউ উইল গেট 12 ক্লাসেস। ওকে, লেট মি জাস্ট ইন্ট্রোডিউস ফার্স্ট দেন। তো আমার নাম হচ্ছে সজল। ওকে, SHAZAL, আমার নাম হচ্ছে সজল। ভাই, আপনারা রেকর্ড ক্লাসেস পাবেন। এই ক্লাসটা এখানে রেকর্ড হবে এবং আপনারা যারা আজকে নতুন জয়েন করেছেন প্রবলি ইন দ্য গ্রুপ দে উইল আস্ক ফর ইউর ইমেল আইডি. If you share your email ID, then we will receive the recording on your, on your email. There might be some delay because this whole class will be converted like around 1.5 hours. Probably sometimes it takes. So after that, they will, send it to everyone's email. Okay. So sometimes it takes time. Sometimes it's super fast. Okay. So আজকে আমাদের একটা বিগ জার্নি আমাদের করা লাগবে, সিন্স দিস ইজ রাইটিং ক্লাস। ওকে, নো প্রবলেম। Right. We're just going to wait a couple of minutes so that everybody can join. We're expecting around 50 people to join. এখানে আজকে আমাদের টাস্ক 1 ক্লাস হবে। হ্যাঁ, কারো কোনো এডিশনাল কোনো কোশ্চেন আছে রাইটিং রিলেটেড? ওভারভিউ। আপনার হচ্ছে ওভারভিউ। আর কার কার আমি প্রবলেম আছে এটা নিয়ে কোথায় একটু ওভারভিউ? কনফিউজড। মানে হয়তো দেখা যায় যে ইউটিউব থেকে আইডিয়া নিতে পারি, বাট আসলে সঠিক কতটুকু হয় বা কোনো ইজি ওয়ে আছে কিনা যে ওভারভিউটা মেনটেন করে লেখা। ওকে, সমস্যা নেই। আজকে আমাদের যে মানে ক্লাসটা হবে এখানে শুধুমাত্র ওয়েটাই দেখানো হবে না, কিভাবে লেখা হয় সেটাও দেখানো হবে। ওকে, সো আচ্ছা, উইল গেট অ্যান ভেরি ডিসেন্ট আইডিয়া অ্যাবাউট হাউ টু রাইট ইট ভেরি ওয়েল। ওকে, ওকে। ওকে, লেটস স্টার্ট। Yeah, I have to. কি বললেন ভাই শাহরিয়ার খান? আমি বুঝতে পারিনি। ভাইয়া বলতাম কি যে ওই আমার সবকিছুতেই ঠিক থাকে বুঝছেন, ওই জি, গ্রামাটিক্যাল রেঞ্জ যেটা সেটাতে আমি সবসময় মানে লুজ থাকি, অলওয়েজ ওইটাই আমার লেগিংস থাকে আমার। বুঝতে আমি পারছি। আবার আপনার ওই আইডিয়াস যেগুলো আছে এগুলা কমপ্লিটলি বলতে পারি, কিন্তু ওই লাস্টে দিয়ে গিয়ে আমার ওই লেক্সিক্যাল রিসোর্সে কিছুটা বাজি, অলওয়েজ না, কিন্তু ওই গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসিতে অলওয়েজ থাকতে থাকি আমি। জি, বুঝতে পারছি। সমস্যা নেই, ওইটা ইনশাআল্লাহ আমাদের আজকে ক্লাসে ইন ডিটেল আমরা আলোচনা করব। তো এটা আপনারা দেখতে পারবেন এবং উই উইল প্রোভাইড ইউ গাইজ স্যাম্পল আনসার ফর ইচ অফ দ্য মডিউল। এবং এটা দেখলে আপনাদের যে স্ট্রাকচার দেওয়া আছে এবং আমি যেভাবে বুঝাই দিব আপনাকে কীভাবে লিখতে হবে, ইজ ভেরি সিম্পল। এর কাপল অফ শর্টকাটস আছে, এই শর্টকাটসগুলো আপনি যদি বুঝতে পারেন, জানতে পারেন, তাহলে আপনার জন্য এই জিনিসটা খুব ইজি হয়ে যাবে। আমরা সেটার উপরেই আলোকপাত করব। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমাদের রাইটিং টাস্ক 1।
তো রাইটিং টাস্ক ওয়ান নিয়ে যদি আমরা কথা বলি তাহলে যে জিনিসটা প্রথমেই চলে আসে যে হোয়াট ইজ রাইটিং টাস্ক ওয়ান অ্যান্ড রাইটিং টাস্ক ওয়ানে আসলে কত নাম্বার। রাইটিং টাস্ক ওয়ান যেটা, সেটার নাম হচ্ছে রিপোর্ট রাইটিং, ঠিক আছে। অনেকে আবার রিপোর্ট রাইটিং বললে বুঝতে পারে না, তারা আবার বুঝে সামারি রাইটিং। তো এটা আসলে এক প্রকারের রিপোর্ট রাইটিং অ্যান্ড সামারি রাইটিং, বোথ কম্বাইন। কীভাবে? কারণ আমাকে একটা যে গ্রাফ দেওয়া হয়, এই গ্রাফ নিয়ে হয়তো আপনি 300 350 পর্যন্ত ওয়ার্ডও আপনি লিখতে পারেন, বাট আপনাকে একটা লিমিট দিয়ে দেওয়া হয় মিনিমাম 150 ওয়ার্ডস। এবং এখানে স্যার স্যার যেহেতু মিনিমাম 150 স্যার ওয়ার্ড বলে একটু দেওয়া হয়, জি। সরি টু ইন্টারাপ্ট, বাকিদের একটু মিউট করতে বলেন, আপনার কথা বারবার ডাবল বা ট্রিপল হয়ে আসতেছে, এই জন্য হ্যাঁ, শুনতে। এখানে মেবি এখানে অন্য কারো একজনের কারণে হয়তো আসছে, আমি আমার কানে এটা সরি টু ইন্টারাপ্ট দুইবার স্যার। শুনতেছি। ঠিক আছে, সমস্যা নেই, 1 সেকেন্ড করে দিই, ওকে। So in the middle of the conversation, if you do have any question, you can ask definitely, but after that, please mute your microphone. Okay. Alright. So আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে টাস্ক ওয়ানটা আছে, এই টাস্ক ওয়ানটা হচ্ছে একে রিপোর্ট রাইটিং বা সামারি রাইটিং বলা হয়। এবং এইটা কেন সামারি রাইটিং বলা হয়, আমাদের এখানে মিনিমাম লেন দিয়ে দেয় হচ্ছে 150 ওয়ার্ড, মানে 150 ওয়ার্ড হচ্ছে আমাকে লিখতে হবে। তো এখানে স্টুডেন্টরা অনেক টাইম, মানে অফটেন টাইম যে মিস্টেকটা করে, তারা 250-300 ওয়ার্ড পর্যন্ত লিখে ফেলে এখানে। কারণ ওই যে আপনি সারাদিনও ইচ্ছা করলে লিখতে পারবেন যদি আপনার ভালো লেখার দক্ষতা থাকে, বাট লেখার দক্ষতা থাকলেও আপনি সারাদিন ভরে এটা লিখতে পারবেন না, যেহেতু এটা নামই হচ্ছে রিপোর্ট রাইটিং বা সামারি রাইটিং। তার মানে আমাকে যে ভিজুয়ালাইজেশনটা দেওয়া হবে, ভিজুয়ালাইজেশনটা দেখে ফার্স্টে আইডেন্টি করতে হবে যে আমাকে কী টাইপ অফ ভিজুয়ালাইজেশন দেওয়া হয়েছে। এটা কি আসলে বার গ্রাফ দেওয়া হয়েছে, নাকি আমাকে কোনো লাইন গ্রাফ দেওয়া হয়েছে, নাকি আমাকে কোনো প্রসেস ডায়াগ্রাম দেওয়া হয়েছে, নাকি আমাকে ম্যাপ দেওয়া হয়েছে, কোনটা দেওয়া হয়েছে। সেটাকে আইডেন্টিফাই করার পর আমি ওইখানে আমার লেখাতে চলে যাব, এবং লেখার পরে আমাকে দেখতে হবে যে আমার যে লেখাটা, এই লেখাটা যেন 180 থেকে 220, বা হায়েস্ট যদি আমরা বলি সেটা 220, এর বেশি যাতে না যায়। 220-এর উপরে লেখার কোনো প্রয়োজন নেই। এর আরেকটা কারণ হচ্ছে, দেখেন আপনাকে কম্পিউটার বেজে লিখতে হবে এবং আপনি হাতে লিখতে পারবেন না। তো যেহেতু কম্পিউটার বেজেই লিখতে হবে, ঠিক আছে, তো কম্পিউটার বেজে লিখতে গেলে আপনি যদি একটু ফাস্ট না হন তাহলে 20 মিনিটের ভিতরে আপনি লিখতে পারবেন না। আর যদি আপনি টাস্ক ওয়ানে 20 মিনিটের বেশি ইনভেস্ট করেন তাহলে এটা আলটিমেটলি আপনার পুরো রাইটিংয়ের নাম্বারটাকে এফেক্ট করবে। কারণ এখানে নাম্বার হচ্ছে মাত্র 33.33%। আমরা কিন্তু যদি আপনাদের ডেমো ক্লাসটা করে থাকেন তাহলে সেখানেও আমি আপনাদেরকে দেখিয়েছি উইথ ক্লিয়ার ডেমনস্ট্রেশন যে এখানে নাম্বার হচ্ছে 33.33% নাম্বার, আর রেস্ট অফ লাইক 66.67% নাম্বার হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার টাস্ক টুতে। তো টাস্ক টু হচ্ছে হেভি ওয়েট চ্যাম্পিয়ন, আর টাস্ক ওয়ান হচ্ছে লাইট ওয়েট চ্যাম্পিয়ন। এটা হচ্ছে আমরা বললাম, ওকে। আমরা এই টার্মসটাকে এইভাবে বুঝি। তো আমরা প্রথমে আমাদের বুঝতে হবে যে আমাদের কতটুকু লিখতে হবে, হাউ ফার উই ক্যান গো। সো হাউ ফার উই ক্যান গো 180 to 220। এবং আমরা যদি এরপরে স্ট্রাকচারের কথা বলি, স্ট্রাকচার বলতে গেলে আমাদের বলতে হয় হচ্ছে এখানে ইন্ট্রোডাকশন থাকবে, ইন্ট্রোডাকশনের পরে থাকবে কি ওভারভিউ বা ওভারঅল স্টেটমেন্ট, যেভাবেই বলেন না কেন। আর এরপরে যদি আমরা বলি সেটা হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফ লিখতে হবে। So we used to see, or used to write in the early days of our IELTS writing, IELTS journey, I used to write one paragraph. But right now, the kind of demands has been spreading in the market. It says that you have to, or you should actually write 2 body paragraphs. Emphasizing the first one, or emphasizing part in the first body paragraph would be the most significant one, and you go for the second one, which is the less significant one, okay. Or you can go for like comparison, big comparison in the first one and the smallest comparison in the second one. এখানে ওই যে আমরা যদি বলি যে কেউ একজন বলতে পারেন যে ভাই এটা কি আগে থেকেই কোনো প্রি ডিটারমাইন্ড কোনো কিছু স্ট্রাকচার থাকে যে এভাবেই লিখতে হবে, এভাবে না লিখলে আমি নাম্বার পাবো না? দ্য অ্যান্সার ইজ নো। কারণ এখানের কোনো নির্দিষ্ট কোনো আনসার নেই, আপনি যেভাবে ইচ্ছা আপনি ঠিক সেভাবেই লিখতে পারবেন। বাট আপনাকে একটা জিনিসই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি যেটা লিখতেছেন এটা ক্লিয়ারলি প্রেজেন্ট করতেছে কিনা আপনার যে থটস অ্যান্ড এভরিথিং যেটা আপনি অলরেডি জেনারেট করেছেন। এরপরে আসি হচ্ছে আমাদের যখন কোশ্চেনটা আমরা হাতে পাবো কি করব। আমি যখন কোশ্চেনটা হাতে পেয়ে গেলাম, কোশ্চেনটা হাতে পাওয়ার পর আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে
এই কোশ্চেনটাকে দেখে আমাকে অ্যাটলিস্ট 5 মিনিটস বা 4 মিনিটস আমাকে সময় দিতেই হবে। এই সময় দেওয়াটাতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমার এখানের যে মেইন সিগনিফিক্যান্ট পয়েন্টগুলো আছে এই সিগনিফিক্যান্ট পয়েন্টগুলো সম্পর্কিত একটা ধারণা আমাকে জেনারেট করতে হবে। এবং এখানে শুধু সিগনিফিক্যান্ট পয়েন্টস না, সিগনিফিক্যান্ট ট্রেন্ড যেগুলো আছে, বিকজ আমাকে কি করতে হবে, গ্রুপ ওয়াইজ ডাটা ফর্ম করতে হবে। এখানে কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট। এই কারণে হচ্ছে সবাই, অধিকাংশ স্টুডেন্ট সব মানে কম নাম্বার পায় রাইটিংয়ে। এর প্রধান একটা কারণ হচ্ছে যে তারা যখন লিখে তখন তারা যে জিনিসটা ফোকাস করে লিখে সেটা হচ্ছে যে তারা সিঙ্গুলার ডাটা বা সিঙ্গেল ডাটা, দেখা যাচ্ছে অ্যাপেলের একটা ডাটা দিচ্ছে, স্যামসাংয়ের একটা ডাটা দিচ্ছে, এরা কি করে অ্যাপেলের ডাটাকে একটা সেন্টেন্সে লেখে, স্যামসাংয়ের ডাটাকে একটা সেন্টেন্সে লেখে। দিস ইজ দ্য রং কনসেপ্ট। লিখতে হবে হচ্ছে অ্যাপেল অ্যান্ড স্যামসাংকে একসাথেই লিখবো এবং এদেরকে কম্প্যারিজন করে লিখবো। কম্প্যারিজন করে কীভাবে লিখবো, একজনকে বড় দেখাবো, একজনকে ছোট দেখাবো। আমাদের মেন টার্গেটটাই কিন্তু এরকম, কারণ আমাদের এখানে যে স্ট্রাকচারগুলো দিচ্ছে এটা গ্রাফিক্যাল স্ট্রাকচার, যেখানে বার গ্রাফ থাকতেছে, লাইন গ্রাফ থাকতেছে, পাই চার্ট থাকতেছে, টেবিল থাকতেছে। তো এখানে কিন্তু মানে সকল ধরনের ডাটা বা এভরিথিং যেটা আপনি দেখবেন এর ভিতরে কিন্তু একটা আপনার নিবিড় সম্পর্ক আছে, ঠিক আছে? এবং এই নিবিড় সম্পর্কটা কীরকম, কেউ বড়, কেউ ছোট, কেউ বা সমান্তরাল, এরকম আছে। তো এই জিনিসটাকে আমার ওইভাবে প্রেজেন্ট করতে হবে। তো এটা আমরা যখন একটা স্যাম্পল অ্যান্সার দেখব তখন হচ্ছে এই জিনিসটা আরও ভালোভাবে আমাদের আয়ত্তে আসবে। ওকে, সো আমরা একটু এসে যাই যে এটা আমাদের টোটাল টেস্ট টাইম হচ্ছে 60 মিনিটস, আমরা আগেই বলেছি। এবং এই 60 মিনিটসে 20 মিনিটস হচ্ছে আপনার সময় দিতে হবে হচ্ছে আপনার রাইটিং টাস্ক 1-এ, আর 40 মিনিটের সময় দিতে হবে হচ্ছে আপনার রাইটিং টাস্ক 2-তে। এখন কেউ বলতে পারেন হয়তো বা একটা কোশ্চেন যে টাস্ক 1 আমি আগে লিখবো নাকি টাস্ক 2 আমি আগে লিখবো। দি অ্যান্সার ইজ আপনি যে কোনোটাই আগে লিখতে পারেন, বাট আমার ওভারভিউ যদি শুনেন তাহলে আমি বলবো যে টাস্ক 1টা আগে লেখাটা সবচেয়ে ভালো। কারণ টাস্ক 1-এ হচ্ছে আপনার ব্রেন স্টর্মিংয়ের একটা ব্যাপার থাকে, মানে চিন্তা ভাবনার ব্যাপার থাকে, যেটা টাস্ক 2-তে কম। টাস্ক 2 কিন্তু আপনি যখন লাস্টের দিকে আছেন, সময় কম, আপনি আলান্দাজে অনেক কিছু লিখতে পারবেন। বাট আপনি টাস্ক 1-এ আপনি গ্রাফিক্যাল স্ট্রাকচারের দিকে না তাকিয়ে আপনি আলান্দাজে কিছুই লিখতে পারবেন না। কারণ আপনার প্রতিটা ডাটা, এভরি সিঙ্গেল ডাটা আপনার গ্রাফিক্যাল বা আমার যে নাম্বারস আছে যে গ্রাফে দেওয়া থাকবে, নাম্বারসগুলো দ্বারা ব্যাক আপ করা লাগবে। ব্যাক আপ না করলে কিন্তু হবে না। ওকে, জাস্ট গিভ মি আ মিনিট। ওকে, তো এখন টাস্ক 1 রিপোর্ট রাইটিং, টাস্ক 2 এসে রাইটিং। এটা হচ্ছে আমার নাম্বার ডিস্ট্রিবিউশন, এগুলো আমরা সব বলে ফেলছি। ম্যাক্সিমাম 20 মিনিটস, 150 ওয়ার্ডস। টাস্ক 1 আমাকে কি করতে বলে, সামারাইজ, ডিসক্রাইব, এক্সপ্লেইন। ওকে, ইন্ট্রোডাকশন, ওভারঅল স্টেটমেন্ট, বডি প্যারাগ্রাফ, এটা আমরা বলে ফেলেছি। ইন্ট্রোডাকশনে কি করতে হয়, এইটা হচ্ছে ইন্ট্রোডাকশনের স্ট্রাকচার। যারা বলেন না যে ইন্ট্রোডাকশনের স্ট্রাকচার বা ওভারঅল স্টেটমেন্ট এগুলোর স্ট্রাকচার কি, স্ট্রাকচারটা হচ্ছে এরকম: আইডেন্টিফাই দ্য টাইপ অফ ভিজুয়াল। যে নর্মাল স্টুডেন্ট সে কী করবে, সে বলবে দ্য গ্রাফ ইলাস্ট্রেটস বা গ্রাফ শোস, এভাবে বলে চলে যাবে। বাট যে ভালো স্টুডেন্ট সে কী করবে, গ্রাফটা আসলে কোন টাইপ অফ ভিজুয়াল আমাকে, কোন টাইপ অফ গ্রাফ আমাকে দিছে, এটাকে আসলে লাইন গ্রাফ ছিল, বার গ্রাফ ছিল নাকি পাই চার্ট ছিল, কী ছিল, সেটার নাম বলে তারপরে হচ্ছে বলা। এটা হচ্ছে বলতেছে আইডেন্টিফাই দ্য টাইপ অফ ভিজুয়াল। এরপর হচ্ছে প্যারাফ্রেজ দ্য কোশ্চেন স্টেটমেন্ট। এইটা হচ্ছে এখানে বেশি ইম্পর্টেন্ট। এইখানে যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন। মনে করেন আপনি বাইরে থেকে কোনো ইনফরমেশন এনে আপনি ইন্ট্রোডাকশনে অ্যাড করতে পারবেন না। ইন্ট্রোডাকশনে অনলি সেই সকল ইনফরমেশনই থাকবে যেটা হচ্ছে ওইখানে দেওয়া আছে। জাস্ট আপনার কাজ কি, সিনোনিমাস ওয়ার্ড ইউজ করে বা সিনোনিম ইউজ করে জিনিসটাকে প্যারাফ্রেজ করা, দ্যাটস ইট, আর কোনো কাজ নেই। ওকে, যদি কোনো টাইম ফ্রেম থাকে সে টাইম ফ্রেমটাকে মেনশন করা, যেমন বিটুইন 2010 টু 2020 অর ফ্রম 2010 টু 2020, এটা যদি থাকে এরকম সাল তাহলে সেটাকে মেনশন করা। স্টেট দ্য মেইন সাবজেক্ট। মেইন সাবজেক্ট যেটা, ওই যে বললাম, এটার বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ আমি কোনো জিনিস বাদ দিতে পারবো না, যা আছে আমি সেটাই দিব, আবার নতুন কোনো জিনিস অ্যাডও করবো না, বাট যা আছে সেটাকে প্যারাফ্রেসিং করবো, দ্যাটস ইট। তো এখানে আমাদের একটা কোশ্চেন স্টেটমেন্ট দেওয়া আছে জাস্ট ফর দ্য রেফারেন্স।
যেখানে বলছে the chart below shows the percentage of households in the different income groups that had access to the internet in 2010. একটা গুড ইন্ট্রোডাকশনে কি লেখা হয় দেখেন, এর মধ্যে যদি একটা ভালো ইন্ট্রোডাকশনের দিকে খেয়াল করি, তাহলে ভালো একটা ইন্ট্রোডাকশনে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে এই যে চার্টটা, সেই চার্টটা হচ্ছে যেরকম ছিল আই গেস। এটা কি, এটা আমি যেটা আঁকতেছি এটার নাম কি? বার গ্রাফ। এটা হচ্ছে বার গ্রাফ। ওই যে বার। সেই বার গ্রাফ। কেন? এটা হচ্ছে চকলেট বারের মতো দেখতে, এটা হচ্ছে চকলেট বারের মতো দেখতে, এই কারণেই এর নাম হয়েছে হচ্ছে বার গ্রাফ। এটা কি গ্রাফ? এটা কি গ্রাফ? line graph. এটা হচ্ছে It's লাইন line. গ্রাফ, ঠিক আছে, এটা হচ্ছে লাইন গ্রাফ। ওকে, তাহলে মোটামুটি আপনাদের ধারণা আছে। তো বললাম যে আমরা যখন ওইটা হয়ে যাবে তখন আমরা কি করব, এই যে আমাদের ভিজুয়ালাইজটা যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখে দিলাম বার চার্ট। এখানে আছে শোস, এখানে আমরা দিয়ে দিয়েছি ইলাস্ট্রেটস। আপনারা চাইলে এখানে ডেপিক্সও দিতে পারেন। শোস তো এখানে দেওয়াই আছে, শোসটা আমরা দিব না। এরপরে দেখেন এটা কিন্তু ইজ ভেরি কমন, আপনার এই পার্সেন্টেজ অধিকাংশ জায়গাতেই থাকবে। আমি কি দিব? পার্সেন্টেজের বদলে প্রপোর্শন দিয়ে দিব। প্রিপোজিশনটা থাকলো, এখানে আমাকে বলছে হাউস হোল্ডস, মানে কি ফ্যামিলিস বা পরিবার, ফ্যামিলিস। এইটা বলছে ইন ডিফারেন্ট ইনকাম গ্রুপস। এই জায়গাটাকে আমরা কিভাবে লিখছি দেখেন, অ্যাক্রস ভেরিয়াস ইনকাম ক্যাটাগরিজ, অ্যাক্রস ভেরিয়াস ইনকাম ক্যাটাগরিজ। আর এইখানে এই যে দ্যাটটা ছিল, দ্যাটটা উঠে চলে গেল হলো হু, এই যে হ্যাডটা পাস্ট টেন্স যেহেতু আছে, পাস্ট টেন্সটা থেকে গেল ইন্টারনেট অ্যাক্সেস ইন দ্য ইয়ার 2010। দেখেন এইটা আমরা কিন্তু তেমন চেঞ্জ করলাম না, দেখেন এখানে কিন্তু আমরা শব্দের কোনো চেঞ্জ করিনি, আমরা জাস্ট এদের অর্ডারটা চেঞ্জ করে দিয়েছি। এখানে ছিল অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট ইন 2010, আর আমরা এই ইন্টারনেট অ্যাক্সেসটাকে আগে নিয়ে চলে আসছি, হ্যাড ইন্টারনেট অ্যাক্সেস ইন দ্য ইয়ার 2010। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম, আমরা এখানে যে আমাদের যদি 100টা ওয়ার্ড থাকে, আমাদের 100টা ওয়ার্ডই প্যারাফ্রেসিং করা লাগবে না। এক্সামিনার কিন্তু শুধুমাত্র আপনার কাছে প্যারাফ্রেসিংই চাচ্ছে না, এক্সামিনার চাচ্ছে আপনি নির্দিষ্ট কোনো একটা ওয়ার্ডারে শুধু ওই একটা ওয়ার্ডারেই লিখে যাচ্ছেন কিনা, তাহলে মনে হবে কি আপনি রোবোটিক। যদি আপনার লেখার ভিতরে ভ্যারিয়েশন থাকে, সামটাইমস ইউ আর চেঞ্জিং, সামটাইমস ইউ আর অ্যাডিং সামথিং, এই যে ন্যাচারাল ফ্লোটা, এই ন্যাচারাল ফ্লোটা থাকলেই হচ্ছে আপনার অ্যান্সারটা একটা ভালো একটা অ্যান্সারে পরিণত হবে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে মূলত আমরা ইন্ট্রোডাকশনটা লিখবো। বাই দ্য ওয়ে ইট ওয়াজ মানে ইট ওয়াজ নট এ কনটেক্সচুয়াল ওয়ান, বিকজ এখানে কোনো কোশ্চেন নাই, কিছুই নেই, আর উইদাউট এনি কনটেক্সট আমরা এখানে লিখেছি, বাট আমরা কিন্তু স্যাম্পল অ্যান্সার দেখবো উইচ ইন ইচ ওয়ান। ওকে, ওভারঅল স্টেটমেন্ট, এইটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ওভারঅল স্টেটমেন্টের উপরেই ডিপেন্ড করতেছে আপনার কেমন নাম্বার আসবে। এবং ওভারঅল স্টেটমেন্টটা কেন ইন্ট্রোডাকশনের পরেই হয়, এর প্রধান কারণ হচ্ছে দেখবেন আপনারা যখন পেপার পত্রিকা পড়বেন, মূল যে কথা, মানে আপনি যে কথাটা বলতে চাচ্ছেন আসলে, এই মূল কথাটা দেখবেন পেপার পত্রিকার একেবারে টপ সেগমেন্টে থাকে। আপনি যদি কোনো পেপার পত্রিকার পড়ে দেখবেন যে কি করলেন হিরো আলম, এটা আপনার টাইটেল দিয়ে দিছে, কি করলেন হিরো আলম, পরের লাইনেই দেখবেন যে যে বলতেছে যে হিরো আলম এই করছে, যা যা করছে একেবারে প্রথমেই বলে দিবে, আর উপরের টাইটেলটা দিবে হচ্ছে এরকম, এমন একটা যেটা শুনলেই আপনি বলবেন যে ওকে এ কী করছে, দেখি কি করছে। এই যে যে আপনার যে পাঞ্চটা, এই পাঞ্চটাই হচ্ছে আইএলসও চায়, এই কারণে ওভারঅল স্টেটমেন্টটা এখানে লিখতেছি। যখন টাস্ক 2-তে যাব তখন দেখবেন যে আমাদের যে ইন্ট্রোডাকশন আছে, আমাদের মনের ভিতরে যা কথা আছে, যেটা আমরা বলতে চাই, আইএলসের ইনস্ট্রাকশন অনুযায়ী কি প্রথমেই বলে দাও। আইএল চাই তুমি প্রথমেই বলে দাও, কারণ ওই যে কি বললাম, এটা হচ্ছে লেখা হচ্ছে কাদের জন্য, আমার অডিয়েন্সের জন্য। অডিয়েন্স কি চায়, অডিয়েন্সকে ধরে রাখতে চান আপনি। যদি চান যে আপনার অডিয়েন্স আপনার কাছে থাকুক, তাহলে কি করতে হবে, অডিয়েন্সকে প্রথমেই কিছু একটা বোঝাতে হবে যে এটা হচ্ছে আমার এখানে তুমি পাবা। সব তো বুঝতে দেওয়া যাবে না, তাহলে তো ওভারঅল স্টেটমেন্টের থেকেই আমরা একেবারে বর্ণনা শুরু করতাম। তো আমরা কি করব, ওভারঅল স্টেটমেন্টে হচ্ছে ওদেরকে একটা স্পাইসিনেস দেখাবো যে তুমি যদি আমারটা পড়ো তাহলে তুমি এরকম ধরনের জিনিসপত্র পাবা। ওকে, তুমি যদি আমার কাছে আসো তাহলে তুমি এরকম ধরনের জিনিস পাবা, আর তুমি যদি আমার থেকে এখনই চলে যাও তাহলে তুমি যা দেখছো এটা দেখেই চলে যাবে, এর পরেরটা দেখতে পারবে না। তার মানে কি, ওভারঅল স্টেটমেন্টে আমরা
সিগনিফিক্যান্ট বা মেইন ইম্পর্টেন্ট জিনিসগুলা তুলে ধরবো, যেটা দেখলে ওরা হয়তো বা আমাদের কাছে থাকবে। থাকবে কেন? কারণ যে আমি তো ওখানে কোনো নাম্বার শো করতেছি না, যে বললাম যে এর থেকে এ বড়, কতটা বড় সেটা আমি বলতেছি না, আমি বলছি সিগনিফিক্যান্ট পোর্শন, বাট নাম্বারটা কিন্তু আমি বলতেছি না। এই কারণেই ওভারঅল স্টেটমেন্টে ওই যে নাম্বারটা বলা যাবে না, কে কতটা বড় সংখ্যা দিয়ে যেটা বোঝায় সেটা আমরা ওভারঅল স্টেটমেন্টে বলবো না। আমরা বলবো যে হ্যাঁ এর থেকে ও বড়, ওর থেকে এ বড়, এর থেকে ও ছোট, ওর থেকে এ ছোট, আমরা এভাবে বলবো। এভাবে বলতে গেলে আমার কি ইউজ করতে হবে? কম্পারেটিভ ওয়ার্ড ইউজ করতে হবে। তাহলে আমরা যদি ওভারঅল স্টেটমেন্টের কথা বলি তাহলে ওই যে বললাম কম্পারেটিভ ওয়ার্ড, এইটা ইউজ আপনাকে অবশ্যই করতে হবে। এবং আমরা যখন ওভারঅল স্টেটমেন্টটা লিখব তখন এটার সহজ একটা পন্থা হচ্ছে, আমি যদি কোনো একটা গ্রাফের দিকে তাকাই, সেই গ্রাফের দিকে তাকানোর পরে যেই জিনিসটা আমার চোখে সব থেকে বেশি আগে রিফ্লেক্ট করবে, মানে কোনো একটা জায়গায় দেখলাম যে আমরা 6 ফুট মানুষ দাঁড়ানো, তারপরে 5 ফুট, তারপরে আবার 5 ফুট, আবার 5 ফুট, হঠাৎ করে দেখলাম আবার 7 ফুট। তাহলে এই যে 7 ফুট যে 6 ফুট যে এরা হচ্ছে আমার সবার আগে চোখে পড়তে, তার মানে দিস আর মাই সিগনিফিক্যান্ট ফিচার্স। এর ভিতরে আর একটা দেখলাম, আর একটা সিগনিফিক্যান্ট কি, পরপর 4 জন একই লেন্থে দাঁড়িয়ে আছে, সবার উচ্চতা 5 ফুট। এই যে সবার উচ্চতা 5 ফুট, এ পাশে একজন 6.5 ফুট, এ পাশে একজন মনে করেন 7 ফুট, মাঝখানে কি সবাই দেখা যাচ্ছে 5 ফুট। তাহলে আপনারাই বলেন এই যে যারা 4-5 জন পরপর দাঁড়িয়ে আছে সবাই 5 ফুট একই উচ্চতার, এটা আপনি যদি তাকান তাহলে এই দুইটা জিনিস কি আপনার চোখে পড়ে খুব তাড়াতাড়ি? কেউ একজন বলেন তো যে এটা আসলে চোখে পড়ার মতো কিনা। হ্যাঁ, চোখে পড়ার মতো। একই লাইনে একই সমান্তরালের কিছু লোক দাঁড়িয়ে আছে, তাদের দুই পাশে দুইটা ইমারতের মতো লোক দাঁড়িয়ে আছে 6.5 ফুট 7 ফুট। আবার এরা যখন শেষ হয়ে গেল তখন দেখলেন যে 2.5 ফুটে একজন লোক দাঁড়িয়ে আছে। তাহলে এই 2.5 ফুট যে দাঁড়িয়ে থাকছে সেও কি একটা সিগনিফিক্যান্ট পার্সন, মানে সিগনিফিক্যান্ট অপশনস। কারণ ওই যে আমাদের চোখ আমরা যখন দেখতেছি এক্স্যাক্টলি কিন্তু এই ডাটাগুলো আমার খুব সহজে আমার চোখে ধরা পড়তেছে। তো ওই যে অনেকে এসে বলে যে ভাই আমি যখন গ্রাফটা পাই তখন আসলে গ্রাফটা পাওয়ার সময় আমি যে ওভারঅল স্টেটমেন্টে কী ধরনের ডাটাটা ইনক্লুড করব এইটা নিয়ে আমাদের অনেকটা কনফিউশন থেকে যায়, এবং এটা নিয়ে ভাবতে ভাবতে অনেকের আছে 5-7 মিনিটে চলে যায়। কারণ ওভারঅল স্টেটমেন্ট না লিখতে পারলে তো বডিতে যাইতে পারতেছে না। আবার ওভারঅল স্টেটমেন্ট লেখা শেষ, বডি প্যারাগ্রাফ 1 কোন ডাটা দিব সেটা নিয়ে আর একটা কনফিউশন, কীভাবে আমি সাজাবো। ঠিক আছে, কারণ আমাদের এই যে কোর্স, আমাদের যে মানে ইন্টেনশনটা কি, আপনাদেরকে একটা ভালো স্টেজে পৌঁছায় দেওয়া। ভালো স্টেজে পৌঁছাতে গেলে আপনার কি করা লাগবে বলেছিলাম, আমাদের যে ডেমো ক্লাস বা আপনারা যদি আমার ক্লাস করে থাকেন, আমি যেটা সবসময় বলি রাইটিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স আর গ্রামার। এটা যদি আমি আপনাকে বলি যে ভাই আপনি আমার কাছে আসেন, আপনাকে লেক্সিক্যাল রিসোর্স আর গ্রামারের মাস্টার করে তুলব, ইটস নট পসিবল। বাট ডাবল সি উইচ ইজ দ্য কোহেরেন্স অ্যান্ড কোহেশন, আর হচ্ছে টাস্ক রেসপন্স, এই দুই জায়গাতেও কিন্তু সমান নাম্বার, এটাতেও 18 নাম্বার, ওটাতেও 18 নাম্বার। এই 18 নাম্বার আপনাকে আমি পাওয়া দিতে পারবো। এবং এটা কিভাবে পাওয়া দিব সেটাই হচ্ছে মূলত আমি যখন স্যাম্পল অ্যান্সারগুলো দেখাবো সেটাতে তো দেখবেনই, আর আমি যে কথাগুলো বললাম আপনার লেখাটা কেমন হবে সেটা হচ্ছে এক্স্যাক্টলি লাইক দিস। ওকে, আমাদের লেন্থটা কীরকম হওয়া উচিত? কিপ ইট 2-3 সেন্টেন্সেস ম্যাক্সিমাম, ডু নট গো ফার বিয়ন্ড দ্যাট, এর বেশি যাওয়া যাবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ ওই যে বললাম আমি যদি সবই ওভারঅল স্টেটমেন্টে বলে দিই তাহলে রেস্ট অফ দ্য প্যারাগ্রাফ যা আছে ও আর পড়ে দেখবে না। সেম গোস ফর টাস্ক 2, যা যা আমি এখানে নিয়ে কথা বলবো সব যদি এখানে বলে দিই তাহলে আসবে না আমার কাছে। ঠিক আছে, ওকে। তো এই কারণে হচ্ছে আমরা সব বলতে পারবো না। তো এখানে আমাদের একটা এক্সাম্পল দিয়েছে, বাট এই এক্সাম্পলটা আমরা এখন দেখব না। ঠিক আছে, কারণ এই এক্সাম্পল দেখলে আপনারা তেমন কিছু বুঝবেন না, বিকজ এর সাথে কোনো কনটেক্সট নাই, কোনো ইয়ে নেই। এই ওভারঅল স্টেটমেন্টটা আমরা মিনিমাম 4-5 ধরনের ওভারঅল স্টেটমেন্ট দেখব, 4-5 ধরনের রাইটিংয়ে, তখন হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করব। আমরা এখন জাস্ট আমি যেটা মুখে বললাম আপনারা এটাই বুঝে নেন, এবং আমরা যা বললাম এরপর আমরা কিছু ব্যান্ড 8, 7.5 স্যাম্পল অ্যান্সার দেখব। সেই স্যাম্পল অ্যান্সারগুলো আমরা যা বললাম সেভাবে লিখছে কিনা তার একটা রিফ্লেকশন আমরা এখানে যেয়ে দেখব। ওকে, বডি প্যারাগ্রাফ। প্রথমে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে আমরা যখন বডি প্যারাগ্রাফ লিখব, বডি প্যারাগ্রাফ লেখার নিয়ম হচ্ছে, যেহেতু বডি প্যারাগ্রাফ লিখবো হচ্ছে 2টা,
বডি প্যারাগ্রাফ লেখার নিয়ম হচ্ছে যে আমাকে নির্দিষ্ট একটা মানে স্ট্র্যাটেজি বা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করতে হবে। সেই নির্দিষ্ট স্ট্রাকচারটা হচ্ছে কি, যে কখনো আমি বড় থেকে ছোটোতে যেতে পারি, ছোট থেকে বড়তে যেতে পারি, বড় ছোট কম্প্যারিজনে যেতে পারি, সিগনিফিক্যান্ট লেস সিগনিফিক্যান্টে যেতে পারি, আমি যেভাবে ইচ্ছা আমি সেভাবে যেতে পারি। বাট মেক শিওর আপনি যে ডাটাটা দিচ্ছেন ডাটাটা ক্লিয়ার অ্যান্ড প্রেজেন্টেবল, এটা মাথায় রাখলেই হবে। ওকে, এছাড়া আর কিছুই না। এখানে দেখেন এই জিনিসটাকে মাথায় রাখবেন, ডোন্ট ডিসক্রাইব এভরিথিং। আমার ওইখানে 100টা ডাটা থাকতে পারে, 50টা ডাটা থাকতে পারে, আবার 10টা ডাটাও থাকতে পারে, সবগুলো কিন্তু এক্সপ্লেন করা যাবে না। আমরা কি করব, সকল ডাটা স্পেসিফিক্যালি এক্সপ্লেন না করে আমরা কি করব, সিগনিফিক্যান্ট ওয়ান আর লেস সিগনিফিক্যান্ট ওয়ান বা যেগুলো আমরা ডিসক্রাইব করব না সেগুলো সম্পর্কিত সাম্যক ধারণা দিয়ে যাও। মানে খুবই সিম্পল, একটা সেন্টেন্সের ভিতরে জাস্ট ওটাকে ফেলায় একবার মেনশন করে চলে গেলাম। বাট ওর জন্য সেপারেটলি ফোকাস করে কোনো সেন্টেন্স তৈরি করা, ওকে এমফাসাইজ করে একটা আলাদা কম্প্যারিজন দাঁড় করানো, এরকম ধরনের কাজ কিন্তু আমরা করব না। ঠিক আছে? এইখানে আমাদের একটু লিখিত পরিতভাবে আর কি বেসিক্যালি একটু দেখানো হয়েছে, which is probably not going to be very helpful as well. Okay, organize logically, time-based visuals, line bar graph, describe tense in chronological order. ওই যে আমরা যদি বললাম যে আপনি যেভাবে লিখেন না কেন, আপনার ট্রেনটা আপনি যেভাবে লিখেন না কেন, বড় ছোট, সিগনিফিক্যান্ট লেস সিগনিফিক্যান্ট, হ্যাঁ, কম্প্যারিজন, বিগ কম্প্যারিজন, স্মল কম্প্যারিজন, হ্যাঁ, এরকম যাভাবে লেখেন না কেন সেটা হচ্ছে কি, মেনটেন এ ক্রোনোলজিক্যাল অর্ডার, যাতে অর্গানাইজ দেখা যায়। এটাই হচ্ছে যে বেসিক্যালি জাস্ট আমাদেরকে একটু মাথায় রাখতে হয়। ওকে, এই জিনিসটা হচ্ছে এখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এই যে এটা, অলওয়েজ ব্যাক ট্রেন্ডস উইথ ফিগার্স। আমি যে কথাই বলবো আমার বডি প্যারাগ্রাফে, আমি যাকে নিয়েই কথা বলবো, সাথে সাথে কি দেখাতে হবে আমার, তার সাথে একটা ফিগার আমাকে অবশ্যই দেখাইতে হবে, যে আমি যে বললাম এর থেকে এ বড়, কত পার্সেন্ট বড় সেটা আমাকে দেখাতে হবে। এবং এই দেখানোর ক্ষেত্রে যে বললাম, যেহেতু আমাদের কম্বাইন্ডলি দেখাতে হবে, আমাদের এই শব্দটা বেশি ইউজ করতে হবে সব জায়গায়, না, রেসপেক্টিভলি। এই ওয়ার্ডটা মনে রাখবেন সবসময়, কারণ আমরা ওই যে বললাম যেহেতু গ্রুপ ওয়াইজ বলবো, তখন দুইজনকে বলে এক একজনের পাশে পাশে আমি কেন বলতে যাব, কোথাও আমি এক একজনের পাশে বলবো যার পার্সেন্টেজ যার কাছে আছে, অথবা দুইজনেরটা বলে আমি বলে দিব যে ওকে রেসপেক্টিভলি, মানে এনার পরে ইনি, ব্যাস। লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করতে হবে। লিঙ্কিং ওয়ার্ডসের ভিতরে যেগুলো বেশি কমন সেটা হচ্ছে হোয়াইল, ওয়ারাস, কম্পেয়ার টু, ইন কন্ট্রাস্ট, এগুলো হচ্ছে বেশি কমন। এগুলোর বাইরে তেমন লেখা লাগে না, মানে আমাদের কম্প্যারেটিভ ওয়ার্ডগুলোর ভিতরে। আর এই যে গ্রামার ভ্যারি গ্রামারের ক্ষেত্রে ওই যে রোজ শার্পলি, ডিক্লাইন গ্রাজুয়ালি, রিমেইন স্ট্যাবল, হ্যাঁ, স্কাই রকেটেড, হ্যাঁ, ড্রামাটিক্যাল, রোজ ড্রামাটিক্যালি, এরকম ধরনের আমরা এক্সপ্রেশন আমরা ইউজ করব এবং এইগুলার একটা স্যাম্পলও আমরা দেখতে পারবো। তো এখানে আমাদের যে ভিজুয়ালাইজেশনগুলো আছে সেগুলোর একটা পরিচিতি আমরা দেখে নিই। এখানে এটা হচ্ছে লাইন গ্রাফ। লাইন গ্রাফের কাজ কি, ট্রেন্ডস দেখায় ওভার টাইম, পপুলেশন গ্রোথ, সেলস, এই রিলেটেড ইনফরমেশন হচ্ছে আপনি লাইন গ্রাফে পাবেন, এর বাইরে কিন্তু পাবেন না আপনি। এটা কিন্তু আমরা কিন্তু অলরেডি এগুলো রিসার্চ করে এখানে দেওয়া। আপনি যে ইনফরমেশনগুলো আপনাকে দেখাবে ওরা, সেই ইনফরমেশনগুলো সাধারণত থাকবে হচ্ছে পপুলেশন গ্রোথ, সেলস, এই ধরনের রিলেটেড ইনফরমেশনটা বেশি থাকে। আমাদের ফোকাসটা কি হবে, আপওয়ার্ড, ডাউনওয়ার্ড ট্রেন্ডস, ফ্লাকচুয়েশনস, কম্প্যারিজনস, এইটা হচ্ছে আমাদের ফোকাস থাকবে। আমরা যদি বার চার্টে আসি, তারপরে সেটা হচ্ছে কি বলতেছে, কম্পেয়ার্স ক্যাটাগরিজ, মেল ভার্সেস ফিমেল এমপ্লয়মেন্ট, আর ফোকাস থাকবে কি, হাইয়েস্ট, লোয়েস্ট, সিগনিফিক্যান্ট ডিফারেন্সেস, এইগুলো হচ্ছে আমাদের ফোকাস থাকে আমাদের বার গ্রাফে। আর এরপরে যদি আমরা পাই চার্টে যাই, পাই চার্টে সাধারণত শোজ প্রপোর্শনস, পার্সেন্টেজ, আর যেগুলো দেখানো হয় সেটা হচ্ছে এনার্জি ইউজ আর আমাদের স্পেন্ডিং, এনার্জির ব্যবহার, আমাদের কি পরিমাণে খরচ হয়, এই ধরনের ইনফরমেশন দেখানোর ক্ষেত্রে হচ্ছে পাই চার্ট ইউজ করা হয়। টেবিল বলছে ডাটা ইন রোস অ্যান্ড কলামস, লিটারেসি রেটস, কস্ট, এই ধরনের ইনফরমেশন দেখানো হয়। আর যদি ফোকাস বলি,
কম্পেয়ার অ্যাক্রস ক্যাটাগরিজ অ্যান্ড ইয়ার্স। কারণ এখানে কি এক একটা সেগমেন্ট করা মানেই হচ্ছে এক একজনকে এক একটা ক্যাটাগরিতে ফেলানো। তাহলে আমাদের কি করতে হবে? কম্পেয়ার অ্যাক্রস ক্যাটাগরিজ। এই সবগুলোতে একটা জিনিস দেখবেন কমন, সেটা হচ্ছে কম্পেয়ার কম্পারেটিভ ওয়ার্ডস। এটা আপনার থাকতেই হবে টাস্ক ওয়ানে। এরপর হচ্ছে এই যে ম্যাপস ডায়াগ্রাম, এইটা অনেকের প্রবলেম থাকে যে কিভাবে আসলে এক্সপ্লেন করতে হবে। দিস ইজ ভেরি সিম্পল, যেটা হচ্ছে আমাকে ওই যে আমরা বলেছিলাম যে আমাদের সিগনিফিক্যান্ট ফিচার্সগুলোকে আগে বের করতে হবে। ঠিক আছে, এই গ্রাফটা কি কেউ দেখতে পারেন? এটা সরি, এটা কি জুম করা পসিবল? ওকে, এটা কি ক্লিয়ারলি ভিজিবল এই ম্যাপটা? অলমোস্ট ক্লিয়ার। ওকে, এই গ্রাফটাকে যদি আমরা মানে আমাদেরকে লিখতে বলা হয়, তাহলে আমাদের সবার আগে আমরা যখন এই ম্যাপটা আমরা মনে করেন এক্সামে পড়ছে, তো সবার আগে আমি কি করব? ডিরেকশন নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। আমাকে সবার আগে সিলেক্ট করতে হবে কি আমার সিগনিফিক্যান্ট ফিচার্স কোনগুলা। সিগনিফিক্যান্ট ফিচার্স কোনগুলা? সিটি হসপিটাল, সিটি হসপিটাল, পাবলিক কার পার্ক, স্টেশন, পাবলিক কার পার্ক। স্টেশন, সিটি হসপিটাল তো সিটি হসপিটাল তো এখানে আছেই। ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কি হয়েছে? সিটি হসপিটাল তো সিটি হসপিটালের জায়গায় আছে, দেখেন ওই সেন্টারেই আছে সিটি হসপিটাল। বাস স্টেশন, স্টাফ কার পার্ক, পাবলিক কার পার্ক, স্টাফ কার হ্যাঁ। পার্ক, স্টাফ কার পার্ক, এগুলা সিগনিফিকেন্ট এগুলা। এই যে এখানে হ্যাঁ, একটা চেঞ্জ হয়েছে, সার্কেল এখানে ছিল ইন্টারসেকশন আর এখানে হচ্ছে রাউন্ড অ্যাবাউট, এটাকে সার্কেল বা রাউন্ড অ্যাবাউট বলে। বাস সাত- স্টেশন। এখানে সাল এবং এখানে 10 কি সালের ছিল? কথা। কার পার্কিং অ্যান্ড পাবলিকের জন্য একটা ইয়ে ছিল, কম্বাইন্ড একটা মানে প্লেস ছিল ফর দ্য পার্কিংস অ্যান্ড আদার স্টাফ। এখানে এসে দেখলাম যে ডেডিকেটেড পোর্শন ইজ অ্যালোটেড ফর দ্য স্টাফ কার পার্ক, অ্যান্ড এইখানে দ্যার ইজ অ্যানাদার প্লেস ক্রিয়েটেড কমপ্লিটলি নিউ। দেখেন এখানে কিন্তু কমপ্লিটলি ফাঁকা ছিল, তার মানে কি পাবলিক কার পার্কটা কি কমপ্লিটলি নিউলি বিল্ট, তাই তো? নতুন তৈরি করা হয়েছে না এটা? এরপরে হচ্ছে এখানে বাস স্টেশন, there are a couple of unorganized places for the bus stoppage, probably there is a bus stoppage, আর এখানে একটা দেখা যাচ্ছে a newly bus station has been built. ওকে, এখানে আমরা দেখতে পেলাম। বাট এইখানে এই যে জিনিসপত্র, এটা আপনিও দেখতেছেন, এই যে জিনিসটা এটা আপনিও দেখতেছেন, প্রবলি আরেকটা স্টুডেন্ট যে এক্সাম দিচ্ছে সেও দেখতেছে। তো দুইজনই তো আর 7, 7.5 বা 8 পাবে না। তো যে 7.5, 8 পাবে সে আসলে কি করে দেখেন, আপনার খাতাও দাগ দেওয়ার জায়গা নেই, তার খাতাও দাগ দেওয়ার জায়গা নেই, বাট আপনি পাচ্ছেন 6, হায়েস্ট 6.5, আরেকজন 7.5 পাচ্ছে। তো 7.5 যে পায় সে হচ্ছে এখানে কিছু অ্যানালিটিক্যাল পাওয়ার দেখায়। অ্যানালিটিক্যাল পাওয়ারটা কি? এই যে জিনিসগুলো এখানে তৈরি করা হয়েছে, এইগুলো আসলে কি ফ্যাসিলিটেটস করতেছে এটা কিন্তু এখানে বলা যাচ্ছে না, বাট এটা দেখা যাচ্ছে কি, তাই না? এই যে ইন্টারসেকশনগুলো করছে, এইগুলো আসলে এইগুলোর যে কি কি সুবিধা এরা পাচ্ছে, এটা কিন্তু এখানে বলা নাই, বাট এটা কিন্তু আপনারা একটু মাথা কাটালেই দেখতে পারবেন এটা আসলে কি কি সুবিধা দিচ্ছে, তাই না? আগের যেটা ছিল আপনারা যদি আগেরটা খেয়াল করেন, এটার থেকে এটা কি কি সুবিধা দিচ্ছে কেউ একজন বলেন তো? অ্যাক্সেসটা আরো স্মুথ হবে হসপিটালে। হ্যাঁ, আর কি? এটা ট্রাফিক কন্ট্রোলের জন্য হেল্পফুল হবে, কারণ এখানে মেবি আগের যে লেআউটটা ছিল সেখানে ট্রাফিক ম্যানেজমেন্টটা ভালো ছিল না, বাট এখনকারটা বেটার হবে রাউন্ড অ্যাবাউট থাকার কারণে। হ্যাঁ, এটা হচ্ছে হচ্ছে আর আরেকটা জিনিস কি হচ্ছে যে এখানে এভরি রোডস অ্যান্ড এভরি ইনফ্রাস্ট্রাকচারস আর বিং কানেক্টেড উইথ ইচ আদার, তাই না? দেখেন তো এখানে আগে কিন্তু সবগুলোর সাথে ভালোভাবে কানেক্টেড ছিল না, বাট এখন দেখেন প্রতিটা জায়গার সাথে প্রতিটা জায়গা একেবারে খুব সুন্দরভাবে ওয়েল কানেক্টেড, তাই না? জি, খুব সহজে মুভ করা যাবে। হ্যাঁ, এবং আমরা দেখতে পাচ্ছি ক্যান এ স্মুথ ফ্লো অফ ট্রাফিক অ্যাজ ওয়েল। ওকে, এটাই হচ্ছে ওই যে আমরা যখন এই যে চেঞ্জেস নিয়ে কথা বলবো, ঠিক আছে, এই যে এখানে বলেই দিয়েছে চেঞ্জেস ইন প্লেসেস। তো যেহেতু চেঞ্জ নিয়ে কথা বলবো, এই চেঞ্জটা আসলে কি করতেছে সেটা কিন্তু আমাদেরকে একটু দেখাইতে হবে। মানে ওইটাকেই হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল পাওয়ার বলা। এটা যে দেখাবে সে হচ্ছে একটু নাম্বার বেশি পাবে। ওকে,
এইটা হচ্ছে বেসিক্যালি ম্যাপ এরিয়া। তো আমরা এখন হচ্ছে আমরা একটু ওই স্যাম্পল অ্যান্সারের দিকেই যাব। এরপরে জি হ্যাঁ বলেন। এই যে প্রথম যে আমরা লিখতেছি 2007 সালের যে ঘটনা, এটা তো ফার্স্ট ফর্মে লিখতেছি আমরা, তাই না? দেন হুম এই যে 2010 সালের যেটা, এটাও কি আমরা ফার্স্ট ফর্মে লিখবো, নাকি হচ্ছে যদি কথার কথা মানে আমাদের মানে ফিউচার ফর্মে লিখবো? অবশ্যই কি দুটাই কি ফার্স্ট ফর্মে হবে লেখার সময়? না, এরা এরা পাস্ট ফর্মেও লিখতে পারেন, আপনি চাইলে মানে প্রেজেন্ট ফর্মেও লিখতে পারেন। দুটাই কি ঠিক সঠিক আছে, হবে? দুইটাই সঠিক হবে, কারণ যে আর এটা আপনি এখানে এখন তো 2010 দেওয়া, এখানে কি বর্তমান দিলে হবে? হ্যাঁ চেঞ্জ আপনি এভাবে বলবেন যে চেঞ্জেস উই ক্যান সি ইন 2010। ঠিক আছে, আমি এটা যেটা তো বলা আপনি যায় যেটা চোখের সামনে দেখতেছেন সেটা। বাট এখানে লাইক যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যেটা যে অর্ডারে আপনি লেখা শুরু করছেন, যে টেন্স অর্ডারে, আপনাকে সেই টেন্স অর্ডারেই লিখতে হবে। আপনি যদি পরবর্তীতে মিক্স আপ করে ফেলেন তাহলে হচ্ছে প্রবলেম। ঠিক আছে, রাইটিং টাস্ক 2 এর ক্লাস আজকে হবে না আপু, আইফোন যে বলেছেন আপনি লিভ নিতে পারেন, ইউ ক্যান লিভ। রাইটিং টাস্ক 2 হচ্ছে কালকে। ওকে, এইটা হচ্ছে আমাদের প্রসেস ডায়াগ্রাম। ঠিক আছে, আমাদের প্রসেস ডায়াগ্রাম দেখেন, প্রসেস ডায়াগ্রামগুলো সাধারণত এরকম থাকে। এইটা হচ্ছে একটা প্রসেস ডায়াগ্রাম। যে কোনো একটা জিনিস, সেটা ইন্ডাস্ট্রিয়াল হোক, সেটা কৃষি হোক, যা কিছুই হোক না কেন, কোনো জিনিসের তৈরির যে প্রসেসটা থাকে সেটাই হচ্ছে মূলত এখানে ক্রোনোলজিক্যাল অর্ডারে দেখানো হয়। তো আমরা যখন এক্সপ্লেন করি তাহলে আমাদের কি করতে হবে, শুরু থেকে প্রোডাকশন থেকে শুরু করে একেবারে এন্ডিং প্রোডাক্ট পর্যন্ত আমাদেরকে এটা ক্রোনোলজিক্যাল অর্ডার, এখানে কিন্তু ক্রোনোলজিক্যাল অর্ডারটা মেনটেন করা একটা কথা ইজ বলতে ভেরি চাচ্ছিলাম। এসেনশিয়াল। জি হ্যাঁ, সজল ভাই, রফিক বলছিলাম। ব্যাপার হলো কি, হ্যাঁ আমার বল। গত মাসের যে রেজাল্ট ছিল, রিটেনে আমার 6.5 ছিল, 6.5। জি আমি মানে আপনি যে কথাগুলো বললেন এগুলো কিন্তু খুব সুন্দরভাবেই দিয়ে আসতে পারছিলাম। আমার তো মানে ম্যাপ ছিল, জি পার্ট, মানে প্রথম পার্টটা ছিল ম্যাপ, খুবই ভালোভাবে লিখে আসছি। মানে আমার সময়ও ছিল, লাস্ট 10 মিনিট আগেই শেষ হয়ে গেছে আমার রিটেন জি দুইটাই। তারপরে 6.5, ওকে, মন 6.5 পাওয়া পাইছেন। যায় না আচ্ছা ভাই। কেন, আচ্ছা কেন 6.5 পাইছেন আপনি আমার স্যাম্পল অ্যান্সারটা দেখলেই বুঝতে পারবেন। দেখেন, আমরা এখন স্যাম্পল অ্যান্সারেই যাব। ওকে, এইটা হচ্ছে আমাদের বার গ্রাফ থেকে শুরু হবে, দেখেন। ওকে, এটা হচ্ছে আমাদের বার গ্রাফ। তো এটা যদি বার গ্রাফ হয় তাহলে প্রথমে বার গ্রাফের আমরা এখানে আমাদের ইন্ট্রোডাকশন সহ আমরা একটা ইয়ে দেখবো আগে। দাঁড়ান সেকেন্ড, এটা হচ্ছে বার গ্রাফ। বার গ্রাফের উপরে যদি খেয়াল করি, এটা হচ্ছে কোশ্চেন, দ্য চার্ট বিলো শোজ দ্য এক্সপেন্ডিচার অফ 2 কান্ট্রিজ অন কনজিউমার গুডস ইন 2010। আর নিচে দেখেন ব্র্যাকেটে দেওয়া আছে পাউন্ড স্টার্লিং। এই পাউন্ড স্টার্লিংটা যদি আপনাকে দিয়ে দেয়, সেটা পাউন্ড স্টার্লিংও দিতে পারে, ডলারও দিতে পারে। এটা হচ্ছে বেসিক্যালি আমাকে একটা ইন্ডিকেশন দিয়ে দেওয়া যে আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটার কারেন্সি রিলেটেড ইনফরমেশন, কি কারেন্সিতে এখানে কাউন্ট হবে। এটা যদি দিয়ে দেয় আমাদের ইন্ট্রোডাকশনের পরের ব্র্যাকেটে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনের একটা অংশ। তো এটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না, ইন্ট্রোডাকশনে এটা আপনাকে বলতে হবে। ওকে, এইটা হচ্ছে আমাদের স্যাম্পল অ্যান্সার। দেখেন এখানে একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে। The chart illustrates the amount of money spent on 5 consumer goods. আমরা দেখেন এখানে চার্ট দিয়েছি, বাট সবচেয়ে ভালো হইতো কি, বিকজ এটা হচ্ছে একটা 6.5 এর আনসার। যদি এটাকে অ্যাডভান্স করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, দি বার গ্রাফ illustrates the amount of money spent on 5 consumer goods: cars, computers, books, perfumes and cameras. In France and the UK in 2010, units are measured in pound sterling. এই যে এই পর্যন্ত যা দেখলাম আমরা সব হচ্ছে কি জাস্ট সেম ইনফরমেশন প্যারাফ্রেজ করলাম। এই যে লাস্টের টুক, ইউনিটস আর মেজার্ড ইন পাউন্ড স্টার্লিং, এইটা হচ্ছে মেন। এইটা কিন্তু অ্যাভয়েড করা যাবে না, কারণ আমাকে বলেই দিয়েছে পাউন্ড স্টার্লিং, তার মানে ওইটা হচ্ছে ইউনিটস মেজারমেন্টের রেট আমাকে বলে দিয়েছে। এইখানে হচ্ছে মেন। ওকে, এইখানে হচ্ছে মেন। এখানে কি বলে দেখেন, ওভারঅল স্টেটমেন্টে বলছে দ্য ইউকে স্পেন্ড মোর মানি অন কনজিউমার গুডস দ্যান ফ্রান্স ইন দ্য পিরিয়ড গিভেন। যদি আমাদের গ্রাফটা খেয়াল করেন, আমাদের গ্রাফটা যদি আমরা খেয়াল করি তাহলে এখানে দেখবেন যে নিচে ইউকে আর ফ্রান্স আছে,
আমাদের এর নিচে আছে কি ইউকে আর ফ্রান্স। ইউকে আর ফ্রান্স যদি থাকে তাহলে আপনারা একটু খেয়াল করে দেখেন তো কাদের এক্সপেন্ডিচারটা বেশি। এগুলো কিন্তু সবই কনজিউমার গুডস। কাদের এক্সপেন্ডিচারটা বেশি? UK. ইউকে ইউকে ইউকে। এবং এই যে দেখেন আমরা ওই যে প্রথমে এই কারণে বলেছিলাম যে সবাই মনে করেন যে আছে ওই যে দুইজন লোক 6 ফুট 7 ফুট করে দাঁড়ায় আছে। তার মানে কি আমি বুঝতেই পারতেছি এদের ভিতরে ওভারঅল যদি চিন্তা করি হাইটের দিক দিয়ে তাহলে কে কে বড়? ওই দুইজন লোক বড়। তো এখানে ওই যে চেকের সামনে আমরা কি দেখতেছি যে আমাদের যে এক্সপেন্ডিচারগুলো দেওয়া হয়েছে এই এক্সপেন্ডিচারগুলোর ভিতরে কে আসলে সবচেয়ে বড় সেটা হচ্ছে আমাদের একটা সিগনিফিক্যান্ট ফিচার, সেটা হচ্ছে কি ইউকে। ইউকে বড়। এরপরে যদি আমরা দেখি কি বলছে যে ইউকে স্পেন্ড মোর মানি অন কনজিউমার গুডস দ্যান ফ্রান্স ইন দ্য পিরিয়ড গিভেন। দেখেন আমরা কিন্তু কোনো নাম্বার দিলাম না, আমরা জাস্ট বললাম যে ইউকেই হচ্ছে সবচেয়ে বেশি স্পেন্ড করছে কনজিউমার গুডসে। এরপরে আসবো কি, এটা হচ্ছে আমাদের ওভারঅল চলে গেল, মানে পুরো গ্রাফের দিকে তাকালে যে জিনিসটা সবার আগে চোখে পড়ে সেটা। এরপরে হচ্ছে বলছে both the British and the French spend most of their money on cars, whereas the least amount of money was spent on perfume in the UK compared to cameras in France. দেখছেন এই যে কম্পারেটিভ ওয়ার্ড ইউজ করে বললাম। আমরা কিন্তু চাইলে কি করতে পারতাম, ব্রিটিশ অ্যান্ড ফ্রেঞ্চ স্পেন্ড মোস্ট অফ দেয়ার মানি অন কার্স, ফুল স্টপ দিতাম, তারপর হচ্ছে আমরা এখানে লিখতাম, বাট এটা কিন্তু করা যাবে না। আমাদের কি বলছি, আমাদের গ্রুপ অফ ডাটা বা মাল্টিপল ইনফরমেশন এক জায়গাতে লিখতে হবে উইথ কম্প্যারিজনস, সেটা এখানে করতেছি। আমাদের এইটা যখন হয়ে যাবে কে সবচেয়ে বেশি স্পেন্ড করছে, ইউকে। এর পরবর্তী টার্গেটটা কি, এর ভিতরে কে সবচেয়ে বড় সেটা হচ্ছে আমাদের টার্গেট। সবচেয়ে বড় কে এখানে স্পেন্ডিং এর দিক দিয়ে? কার্স। সবচেয়ে বড় কে? কার্স। আর সবচেয়ে ছোট কে? পারফিউম। সবচেয়ে ছোট হচ্ছে পারফিউম। এই যে এই যে বলছে both the British and the French spend most of their money on cars, whereas the least amount of money was spent on perfume in the UK compared to cameras in France. Least amount of money was spent on perfume compared to cameras in France. দেখছেন এই যে ক্যামেরাস এখানে কম না, পারফিউমস আর ক্যামেরাস দুইটা জায়গাতে, ওই যে সেই দুইটা জায়গাতে বলে দিল যে এই দুইটাই হচ্ছে একেবারে কম। আর এরপরে দেখেন আরেকটা জিনিস, এটা গেল কি সবচেয়ে বড় ছোট, আর এখন আসবে কে কার থেকে কার দূরত্ব সবচেয়ে বেশি, এটার একটা জিনিস। ওই যে বললাম মনে করেন আমাদের একজন 6 ফুট আর 6.5 ফুট দুইজন দাঁড়ানো আছে, আরেকজন যে দেখলেন যে আপনার 5.5 ফুট 5 ফুট দাঁড়ানো আছে, আরেকজন যে দেখলেন 4 ফুট 4.5 ফুট দাঁড়ানো আছে। তাহলে প্রত্যেকের ভিতরে দেখলেন যে অ্যাভারেজে 0.5 ডিফারেন্স আছে। আর এক জায়গাতে দেখলেন কি একজন 6 ফুট দাঁড়ায় আছে আর একজন দাঁড়ায় আছে 2 ফুট। তাহলে এইটা কি আনইউজুয়াল কিনা বা এইটা আপনার চোখে পড়বে কিনা বলেন? এটা কি চোখে পড়ার মতো? অবশ্যই স্যার, অবশ্যই, তাই না? পেয়ার করে আমরা দেখতেছি, যখন পেয়ার করে দেখতেছি এক জায়গায় দেখলাম আনইউজুয়াল, তাহলে সেটা যদি আমাদের আনইউজুয়াল হয় চোখে পড়ার মতো হয় তাহলে সেটা আমাদের এখানে অ্যাড করতে হবে। এই যে এখানেও তাই করছে, দেখেন সবার দিকে তাকান আর এর দিকে তাকান, এই যে ক্যামেরাস, এদের ডিফারেন্সটা দেখেন, একটা কি চোখে পড়ার মতো ডিফারেন্স না এটা? এই যে এটা যদি চোখে পড়ার মতো ডিফারেন্স হয়ে থাকে এই যে এটাও অ্যাড করতে হবে। এই যে ওই যে ফার্দার মোর দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ডিফারেন্স ইন এক্সপেন্ডিচার বিটুইন দ্য টু কান্ট্রিজ ওয়াজ অন ক্যামেরাস। এটা যখন আমার হয়ে যাবে লেখা, এটা যখন আমার হয়ে যাবে তখন আমরা কি করব, বডি প্যারাগ্রাফ 1-এ বডি প্যারাগ্রাফ 1-এর প্রথম যে ওয়ার্ডটা বা প্রথম যে সেন্টেন্সটা আপনাকে লিখতে হবে, এই প্রথম সেন্টেন্সটা লিখতে হবে সবচেয়ে বড় যে কে তাকে দিয়ে শুরু করতে হবে, বাই শোয়িং ইট নাম্বারস অ্যাজ ওয়েল। বুঝতে পারলাম? আমি নাম্বারস দেখাবো এবং তাকে দিয়েই হচ্ছে শুরু করব। ওকে, এইটার যে ফুল স্যাম্পল আনসার এটা এখানে দেওয়া নেই, আমরা চলে যাব হচ্ছে একটা লাইন গ্রাফে। লাইন গ্রাফের ফুল আনসার দেওয়া আছে। লাইন গ্রাফের এবং বার গ্রাফের দুইটারই যে অ্যান্সার লেখার পরবর্তীতে যে প্যাটার্ন, ডিফারেন্সটা হয় হচ্ছে ওভারঅল স্টেটমেন্টে, বাট পরবর্তী বডি প্যারাগ্রাফের লেখা কিন্তু সেম। যেটা সবচেয়ে বড় সেখান থেকে হচ্ছে আমরা বডি প্যারাগ্রাফ 1টা শুরু করব। এরপরে আমাদের যে ওভারঅল স্টেটমেন্ট লিখছি এর 70 to 80% ইনফরমেশন বা যেটা মেইন সিগনিফিক্যান্ট ফিচার্স সেটা আমরা অলরেডি বডি প্যারাগ্রাফ 1-এ দিয়ে দিব। আর যেটা বাকি থাকে সেটা প্লাস লেস সিগনিফিক্যান্ট ফিচার যাদের সম্পর্কে আলোচনা করা হয় নাই তাদের নিয়ে যাব বডি প্যারাগ্রাফ 2-তে। ব্যাস হয়ে গেল।
ওকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এগেন এটা হচ্ছে লাইন গ্রাফের কোশ্চেন। এখানে কেউ বলেন তো সিগনিফিক্যান্ট ফিচার্স কোনগুলো হবে যেটা চোখে পড়ার মতো? ওভারঅল প্রথমটা আগে দেখতে হবে, আগে ওভারঅল। প্রথমটা কিন্তু আগে কে বড় কে ছোট এটা দেখা যাবে না, আগে দেখতে হবে ওভারঅল পার্সপেক্টিভে কি চোখে পড়ে সবার আগে কম্বাইন্ডলি। থাইল্যান্ডের ডাটাটা সবগুলাই বৃদ্ধি পেয়েছে। সবগুলা ট্রেন্ড বেড়েছে। যে ভাই যে থাইল্যান্ডের ডাটাটা বললেন, থাইল্যান্ডের তো আমি আগে তাকাবো না, থাইল্যান্ডে আমি পরে যাব, আগে দেখতে হবে মালয়েশিয়া, সবার দিক থেকে। মালয়েশিয়া আরেকটা কান্ট্রির নামটা বোঝা যাচ্ছে না, সিঙ্গাপুর। ফিলিপাইন্স মেবি। দুইটা শুধু বাইরে হয়ে গেছে, দুইটাতে একটু কমে নাই। হ্যাঁ, দেখেন আপনি একটা জিনিস খেয়াল করেন, আমাদের আগে প্রথমে দেখতে হবে হচ্ছে একটা ওভারঅল ট্রেন্ড যেটা সবার Upward জন্য trend। কাটে। সেটা কি ওভারঅল সবগুলো ট্রেন্ডটা বৃদ্ধি কি? সবাই আপওয়ার্ড ট্রেন্ড। এখানে যারা আছে সবাই কি আপওয়ার্ড Upward ট্রেন্ড trend। নাকি লোয়ার ট্রেন্ড বলেন তো? আপওয়ার্ড। 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 এই যে হচ্ছে দেখেন সবাই আপওয়ার্ড, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্স। ওখানে কি ছিল যে সবার ভিতরে কে বেশি খরচ করেছে, ডাটা তো আছে অনেকগুলা প্রোডাক্ট আছে, তার ভিতরে কে বেশি এক্সপেন্ড করছে, বললাম কি ইউকে ওভারঅল। আবার এখানে কি, এখানে হচ্ছে যে সবার ভিতরে কোন জিনিসটা পরিলক্ষিত হয় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কি সবাই উপরের দিকে গেছে, যেখান থেকেই যে কেউ মানে ইরেসপেক্টিভ অফ দেয়ার স্টার্টিং পয়েন্ট দে হ্যাড এ গ্রোথ ইভেনচুয়ালি। এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে, যেখান থেকে সে শুরু করুক না কেন। এখন হচ্ছে আমরা এটা যখন আমার হয়ে যাবে তখন হচ্ছে আমি কোথায় আসবো, তারপরেরটা হচ্ছে কি সবচেয়ে বড়। এখানে সবচেয়ে বড় কে, মানে কার সবচেয়ে বেশি গ্রোথ হয়েছে? সিঙ্গাপুর। কার সবচেয়ে বেশি গ্রোথ হয়েছে? সিঙ্গাপুর। সিঙ্গাপুরের সবচেয়ে বেশি গ্রোথ হয়েছে। আমরা দেখছি 15তে শুরু হয়েছে আর এটা শেষ হয়েছে হচ্ছে অ্যাবাভ 40-তে, ঠিক আছে, অ্যাবাভ 40-তে শুরু হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের সিগনিফিক্যান্ট ফিচার। এখানে দেখেন আমরা কিন্তু সিঙ্গাপুর আর থাইল্যান্ড কম্বাইন করে দিলে হবে না? হ্যাঁ, সিঙ্গাপুর অ্যান্ড থাইল্যান্ড কম্পেয়ার করে দিতে পারবো আমরা, যে সিঙ্গাপুর অ্যান্ড থাইল্যান্ডই হচ্ছে মূলত সবচেয়ে বেশি গ্রোথ হয়েছে, আমরা এটাও দিতে পারবো। কারণ যে ওই যে বললাম তো যে চোখে পড়ার মতো কোনটা, এটা তো চোখে পড়ার মতো। জি জি করে। ওকে, এই যে আমরা এখানে দেখেন কি বলছে, দ্য লাইন গ্রাফ কম্পেয়ার্স দ্য প্রপোর্শন অফ ইয়াং অ্যাডাল্টস এজড 18 to 25 হু অ্যাটেন্ডেড ইউনিভার্সিটিজ ইন 4 সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ। কান্ট্রিজগুলোর নাম বলতে হবে, যেটা আপনার কোশ্চেনে হয়তো বা দেওয়া থাকবে না। কোশ্চেনে দেখবেন কান্ট্রির নাম দেওয়া থাকবে না, কোশ্চেনে যদি কান্ট্রির নাম নাও দেওয়া থাকে আপনি কান্ট্রির নামগুলো দিয়ে দিবেন। কান্ট্রির নামগুলো দেওয়ার নিয়ম হচ্ছে আইদার আপনি ইউজ দিস হাইপেন অর ইউজ ব্র্যাকেট, ঠিক আছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, দ্য ফিলিপাইন্স অ্যান্ড থাইল্যান্ড বিটুইন 1961 অ্যান্ড 2011, ব্যাস। এরপরে ওভারঅল স্টেটমেন্টে আমরা দেখছি ইট ইজ এভিডেন্ট দ্যাট ইউনিভার্সিটি পার্টিসিপেশন ইনক্রিজড ইন অল 4 নেশনস ওভার দ্য 50-year পিরিয়ড। যেটা ওই যে আমরা প্রথমে বললাম যে পুরো 50 বছরের পিরিয়ডে সব কান্ট্রিজের ইউনিভার্সিটি এনরোলমেন্টই বেড়েছে। ওকে, আর এরপরে কি হচ্ছে, সিঙ্গাপুর অ্যান্ড থাইল্যান্ড এক্সপিরিয়েন্স দ্য মোস্ট ড্রামাটিক রাইজেস। পাইছেন, সিঙ্গাপুর অ্যান্ড থাইল্যান্ড এক্সপিরিয়েন্স দ্য মোস্ট ড্রামাটিক রাইজেস, তাই না? আমরা এখানে ড্রামাটিক রাইজ পাইলাম না, এখানে আসছে আবার এও এখানে আসছে, দুইজনের গ্রোথ দেখেন। এখানে আসার পরে হঠাৎ করে একটা বড় একটা ইনক্রিজ হয়ে গেছে। তা বড় এটা, এগুলোকে আমরা কি বলি, ড্রামাটিক, মানে যেটা আসলে কল্পনাও করা যায়নি, ঠিক আছে। মোস্ট ড্রামাটিক রাইজেস। আর কম্পারেটিভ ওয়ার্ড লাগবে একটা, ওই যে ওয়াইল মালয়েশিয়া অ্যান্ড দ্য ফিলিপাইন্স স মোর গ্রাজুয়াল গ্রোথ। এ পাইছে হচ্ছে কি ড্রামাটিক রাইজ, মানে হঠাৎ করে বড় হয়ে গেছে। আর ওই বাদবাকি যে ছিল মালয়েশিয়ার আরেকটা কে ছিল, মালয়েশিয়া আর হচ্ছে ফিলিপাইন্স, এরা হচ্ছে কি পাইছে গ্রাজুয়াল গ্রোথ, মানে ক্রমে ক্রমে বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে, স্টিডি গ্রোথ, বা আমরা স্টিডি গ্রোথও বলতে পারি। ওকে, এরপরে আমাদের দেখেন এই যে পরবর্তীতে আমরা যখন বডি প্যারাগ্রাফে আছি, এখানে আমাদের শেষ, এখন আমরা বডি প্যারাগ্রাফে যাব। তাহলে বডি প্যারাগ্রাফের যে প্রথম যে স্টেটমেন্টটা কি হবে বলেন তো, প্রথম সেন্টেন্সটা আমরা কাকে নিয়ে ফোকাস করে লিখব? সিঙ্গাপুর আর থাইল্যান্ড। সিঙ্গাপুর আর থাইল্যান্ড, এই যে দেন, in 1961 Thailand had the highest rate of university enrollment at around 25%. ওই যে দেখেন, আমি ওইখানে যা যা বলছি আমি ওইখানে দুইজনকে কম্বাইন করে বলছিলাম না, এই যে দেখেন এখানেও তাই বলছে। 1961 Thailand had the highest rate of university enrollment at around 25%, followed by Singapore with approximately 15%. এখন ওই যে বললাম যে একটা ভাই যে বললেন যে আমি 6.5 পাইছে, 6.5 যে পাবে সে যে জিনিসটা করবে সেটা হচ্ছে তার
অ্যালাইনমেন্ট ওভারঅল স্টেটমেন্টের সাথে বডি প্যারাগ্রাফের অ্যালাইনমেন্টটা কম থাকবে বা রিলেশন কম থাকবে। এই কারণেই আপনি যত ভালোভাবেই লিখেন না কেন আপনার নাম্বারটা ভালো আসতেছে না। এর প্রধান কারণই হচ্ছে এই অ্যালাইনমেন্টটা ঠিক নেই। আমরা কি করব এখন? ক্রোনোলজিক্যাল অর্ডারে লিখব। উইথ আমরা আইদার টপ থেকে বটমে নামবো অথবা বটম থেকে টপে যাব, দূরে যে কোনো একটা যাইতে হবে। বাট সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি কোনটা? যেটা আমি অলরেডি সিগনিফিক্যান্ট আলোচনা করে আসি, সবচেয়ে বড় ডাটা, সেটা থেকে এগোনো, সেটাই আমরা করতেছি। Thailand had the highest rate of university enrollment at around 25%, followed by Singapore with approximately 15%. By contrast, এখন আমরা কি করব? Opposite. Only about 7% of young people in the Philippines and a mere 2% in Malaysia were studying at tertiary institutions. দেখেন আমাদের কিন্তু এখানে আমরা কি করতে পারতাম? ইউনিভার্সিটি এডুকেশন লাগাতে পারতাম, বাট ইউনিভার্সিটি না লাগে আমরা কি লাগছি? আমাকে ওইখানে তো ইউনিভার্সিটি দিয়েই দিছে, তাই না? ওইখানে ইউনিভার্সিটি এনরোলমেন্ট বলে দিয়েছিলাম। তো ইউনিভার্সিটি এনরোলমেন্ট যদি বলে দেয় তাহলে আমরা ইউনিভার্সিটি এনরোলমেন্ট বা ওইটা না দিয়ে আমরা কি করলাম? টারশিয়ারি ইনস্টিটিউশন দিলাম। ওকে, টারশিয়ারি অর্থ কি? টারশিয়ারি অর্থ একটা না। টারশিয়ারি হচ্ছে, মনে রাখবেন, আপনার এলিমেন্টারি, প্রথম হচ্ছে এলিমেন্টারি, তারপরে হচ্ছে হায়ার সেকেন্ডারি, যেটা হচ্ছে আপনার হাই স্কুলে পড়েন, আর হায়ার সেকেন্ডারির নিচে হচ্ছে আপনার সব হচ্ছে এলিমেন্টারি স্কুল, স্কুল পর্যায়ে। আর আপনার এই হাই স্কুলের পর থেকে যা আসবে সব হচ্ছে টারশিয়ারি এডুকেশনের ভিতরে পড়ে। বুঝাতে পারছি? এটার হচ্ছে তিনটা স্টেজ থাকে: এলিমেন্টারি, হায়ার সেকেন্ডারি, টারশিয়ারি। ওকে, ওই কারণে আমরা ওইটা কি বললাম? টারশিয়ারি ইনস্টিটিউশনস। ওকে, ওভার দ্য নেক্সট 3 decades। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমাদের যে অ্যান্সারটা আমরা দেখাচ্ছি এখানে, আমরা যখনই কোনো একটা অ্যান্সার শুরু মানে যখনই কোনো একটা সেন্টেন্স শুরু করতেছি, আমরা দুইটা জিনিস ভেরি কমন আমাদের আনসারে। সেটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস, মানে হচ্ছে একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের কম্প্যারিজন বলেন, কানেকশন বলেন, সেটাকে দেখানোর জন্য। আর আমরা যখনই লিখতেছি তখন আমাদের আইডিয়াটা নাম্বারস দ্বারা ব্যাকআপ করতেছি এবং অ্যাট দ্য সেম টাইম আমরা একটা ক্রোনোলজিক্যাল অর্ডার ফলো করতেছি। ওকে, over the next 3 decades, the percentage of Thai students slightly declined, whereas participation in the other 3 countries increased modestly. By 1991, roughly 35% of Singaporean students were enrolled compared to around 20%. Every single sentences আপনারা যেখানে দেখবেন সেটা হচ্ছে গ্রুপ অফ ডাটা। এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি বলি সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা কি, সেটা হচ্ছে গ্রুপ অফ ডাটা। মানে কি? কোনো একটা সিঙ্গুলার ট্রেন্ড বা কোনো একটা সিঙ্গেল ডাটাকে আমি একটা লাইনে লিখবো না। আমার অলওয়েজ ফোকাস থাকবে যে কোনো একটা লাইনে, যে কোনো একটা সেন্টেন্স যখন আমি লিখবো, যত বড়ই সেন্টেন্স হোক না কেন, অ্যাটলিস্ট দুইটা ইনফরমেশন যাতে ওর ভিতর থাকে, এইটা হচ্ছে মাথায় রেখে লিখতে হবে। আমাদের অধিকাংশ যেটা করে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স তৈরি করে। সিম্পল সেন্টেন্স যেখানে হচ্ছে একটা আইডিয়া নিয়ে কথা বলা হয়, ক্লজ থাকে একটা, তাহলে হবে না। ওকে, বাই 1991, রাফলি 35% of Singaporean students were enrolled compared to around 20%. এইখানে দেখেন আরেকটা জিনিস খেয়াল করার আছে। আমাদের কি আছে? লেক্সিক্যাল রিসোর্স, ভোকাবুলারি বাড়াতে হবে। ভোকাবুলারি কিভাবে বাড়াবো? আমার বিভিন্ন জিনিস আমাকে তৈরি করতে হবে, ঠিক আছে? তো এখানে এক্সামিনাররা মানে এক্সামিনাররা কি যা করে সেটা হচ্ছে আপনাকে এমন ধরনের ভাবে আপনার সামনে জিনিসটা প্রেজেন্ট করা হয় যে আপনি দেখা যাচ্ছে, আচ্ছা আপনারা যারা মাইক অন করে রাখছেন প্লিজ টার্ন অফ ইউর মাইক, নয়েজ ইজ কামিং। ওকে, তো আমি যেখানেই দেখবো 20% দেওয়া আছে বা আমার 20%-এর থেকে একটু বেশি, ওটা আমি কখনোই 20% বলতে যাব না। ইভেন 20%-এর মতো মনে হইলেও না। কি করব? অ্যাপ্রক্সিমেটলি, অ্যারাউন্ড, হ্যাঁ, এরকম ধরনের ওয়ার্ড ইউজ করে বলবো। তাহলে কি হবে? আমার লেক্সিক্যাল রিসোর্সের পরিমাণ বেড়ে যাবে বা ভোকাবুলারির পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে, সেটাই এখানে করছে। রাফলি 35% দেখেন, এখানে বলছে অ্যারাউন্ড 20% in the Philippines and 10% in Malaysia, while Thailand fell slightly below 20%. দেখেন 18%, 17% এগুলো কখনোই বলা যাবে না। যদি একেবারে কাটায় কাটায় মিলে যায় তাহলে আমরা 10-11% বলবো, বাট কখনো 18% আছে, ভুলেও 18% বলা যাবে না। স্লাইটলি বিলো 20%, 22% আছে, জাস্ট অ্যাবাভ 20%, এইভাবে বলতে হবে। তাহলে আমাদের লেক্সিক্যাল রিসোর্সটা ঠিক থাকবে। এরপরে হচ্ছে আফটার 1991 all 4 countries saw notable progress, particularly Singapore and Thailand.
বাই 2011 দেয়ার ফিগার্স হ্যাড সার্চড, এই দেখেন আমরা এখানে ওয়ার্ড ইউজ করেছি কি সার্চড, টু অ্যাবাউট 40% অ্যান্ড 38% রেসপেক্টিভলি। মনে আছে? এইটা হচ্ছে ভ্যারিয়েশন। এই যে এইটা আমরা যে এটা লিখলাম, সরি 40% 38% রেসপেক্টিভলি। আমরা এতক্ষণ যাবৎ কি করেছি? আমরা এতক্ষণ যাবৎ করেছি যার পার্সেন্টেজ তার পাশে বসায় দিছি, মানে যার যে পার্সেন্টেজটা আমরা তার পাশে বসায় দিছি। তো এই যে বললাম যার পার্সেন্টেজ তার পাশে বসানো, এটা কি গ্রামাটিক্যালি ইনকারেক্ট? ডেফিনেটলি না, গ্রামাটিক্যালি কারেক্ট। বাট সমস্যা হচ্ছে এই একই স্ট্রাকচার যার পার্সেন্টেজ পাশে দেওয়া, এটাকে যখন আপনি কনস্ট্যান্টলি বারবার ইউজ করতে থাকবেন তখন হচ্ছে এটা বোরিং হয়ে যায় এবং তখন হচ্ছে আপনার ভ্যারিয়েশন কমে যায়। ভ্যারিয়েশন কমা মানে কি এক্সামিনার আমাকে নাম্বার কম দিতে পারে, কারণ আমাকে ওই যে বললাম যে গ্রামাটিক্যাল রেঞ্জ, অ্যাকুরেসি এবং ভ্যারিয়েশন দেখাতে হবে। ভ্যারিয়েশন দেখাতে গেলে কি করব? আমার ওই অর্ডারটা চেঞ্জ করে ফেলবো, যার পার্সেন্টেজ তার পাশে বসাবো না। দেয়ার ফিগার্স হ্যাড সার্চ টু অ্যাবাউট 40% অ্যান্ড 38% রেসপেক্টিভলি। তাহলে 40% কে? এই সিঙ্গাপুর, আর 38% কে? এই থাইল্যান্ড। ঠিক আছে? এরপরে যে এখানে ইন কন্ট্রাস্ট দ্য আপওয়ার্ড ট্রেন্ডস ইন মালয়েশিয়া অ্যান্ড দ্য ফিলিপাইন্স ওয়ার লেস ডিপ, রিচিং অনলি 15% অ্যান্ড 25% আবার এখানে রেসপেক্টিভলি বাই দি এন্ড অফ দ্য পিরিয়ড। আমরা আমাদের আগের যেটা, জি ভাই বলেন। ওই যে ফিলিপাইন্স, তো এখানে কি আর্টিকেল দা ম্যান্ডেটরি? কোনটা? ইউকে ইউএস এর সামনে মাঝে মাঝে ফিলিপাইন্সের আগে যে দা বসানো হয়েছে, আর্টিকেল দা। ওকে, দেখেন এই যে এখানে ইন মালয়েশিয়া অ্যান্ড দি ফিলিপাইন্স, আমরা মালয়েশিয়ার আগে কিন্তু দিটা বসাইনি। ঠিক আছে? কেন বসাইনি? কারণ আমরা যদি পরপর দুইটার উপরে দি বসাই তাহলে ওই যে বললাম যে রিপিটেশন চলে আসে, এই কারণে আমরা এটার উপরে না বসাই আমরা এটার উপরে বসালাম। ইটস অল অ্যাবাউট ভ্যারিয়েশন। ঠিক আছে? আমি যদি দি এখানেও বসাই তাহলে তো কোনো সমস্যা নেই, আমি ফিলিপাইন্সের আগে দি বসাতে পারতেছি, মালয়েশিয়ার আগে পারবো না কেন? ঠিক আছে? তো এই কারণে আমরা এই যে ভ্যারিয়েশনটা আনার জন্য আমরা পরপর এটা বসাবো না, কখনোই কোনো জিনিস আমরা পরপর ইউজ করবো না। একই প্রিপোজিশন আমি কন্টিনিউয়াসলি একইভাবে ইউজ করে যাচ্ছি, আমি ইউজ করবো না। আমি যেখানে টু দিয়ে বেস ফর্ম বসাচ্ছি একই জায়গাতে, আমি কিন্তু আর ওই জায়গাতেই অফ দিয়ে তারপরে আমি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমি বসাতে পারতেছি, সেটাকে জিরান্ড তৈরি করে। এইভাবে হচ্ছে মূলত আমাকে ভ্যারিয়েশনটা আনতে হবে। আমি সেম স্ট্রাকচার, সেম জিনিস একেবারে বারবার রিপিট করতে পারবো না। এটার কারণে গ্রামাটিক্যাল অ্যাকুরেসিতে নাম্বার কমবে, কারণ হচ্ছে ভ্যারিয়েশন কম। আর একই ভোকাবুলারি বারবার ইউজ করলে সেটাও হচ্ছে আমার ওই লেক্সিক্যাল রিসোর্সের যে ভ্যারিয়েশন সেটাও কমে যাচ্ছে, নাম্বার কমে যাবে। ঠিক আছে? এইখানে হচ্ছে আপনাদের প্রসেস ডায়াগ্রাম। আমরা এখানে যে প্রসেস ডায়াগ্রাম দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে এখানে প্রসেস ডায়াগ্রামটা হচ্ছে আপনার একটা চিনির প্রসেস ডায়াগ্রাম। ঠিক আছে? তো এই প্রসেস ডায়াগ্রামটা কিভাবে লিখতে হয় দেখেন। এই প্রসেস ডায়াগ্রামের ওয়ার্ডের যে লেখার ধরন সেটা কিন্তু একটু আলাদা, প্যাসিভ ফর্মে লিখতে হয়। ওকে? কোনো একটা জিনিস হয়ে যাবে, তারপরে হচ্ছে মূলত আমাকে এটা লিখতে হবে। যে বলতেছে কি, দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস দ্য প্রসেস অফ প্রডিউসিং সুগার ফ্রম সুগার ক্যান। সিম্পল ইন্ট্রোডাকশন। এরপরে ওভারঅল স্টেটমেন্টে যদি আমরা বলি, আমাদের ওভারঅল স্টেটমেন্টের ভিতরে কি আসে, এখানে কয়টা প্রসেস আছে দেখেন। এখানে বলছে যে প্রোডাকশন ইনভলভস 7 স্টেজেস স্টার্টিং ফ্রম কাল্টিভেশন অফ সুগার ক্যান অ্যান্ড এন্ডিং উইথ দ্য ড্রাইং অ্যান্ড কুলিং অফ দ্য ফাইনাল সুগার প্রোডাক্ট। আপনি যা দেখতেছেন এক্স্যাক্টলি তাই বলতে হচ্ছে। এখানে তেমন ধরনের কোনো ডিফিকাল্ট কিছু নাই এখানে ওভারঅল স্টেটমেন্ট লেখাটা। Most of the steps use mechanical or industrial equipment and several are carried out using the passive process. ঠিক আছে? এইভাবে বলে আমরা শেষ করলাম। আর এর পরবর্তীতে এই যে আমাদের প্রসেস ডায়াগ্রাম, যেটা প্রসেস ডায়াগ্রাম হচ্ছে সব থেকে সিম্পল। আপনি যা দেখবেন সেটাই হচ্ছে মূলত আপনাকে ক্রোনোলজিক্যালি ওইটা লিখতে হবে, এবং যখন লিখবেন তখন আমাকে কি লিখতে হবে, once the harvesting is done। ঠিক আছে? হারভেস্টিংটা শেষ হয়ে যাওয়ার পর হচ্ছে এই যে ক্যানস আর হারভেস্টেড, ক্যানস আর ক্রাশড, জুস আর পিউরিফাইড। এগুলো সব কিন্তু একটা স্টেজ কমপ্লিট হচ্ছে, তারপরে নেক্সট স্টেজে যাচ্ছে।
ঠিক আছে, তো আমাদের ওয়ার্ডের ভ্যারিয়েশনগুলো আমাদের ওরকম থাকতে হবে। এরপর হচ্ছে আমাদের একটা ম্যাপস। এই ম্যাপসটা যদি আমরা খেয়াল করি তাহলে এখানে স্টোকফোর্ড 1930 আর স্টোকফোর্ড 2010 আমরা এটা দেখতে পাচ্ছি, দুইটা সিটি। তো দুইটা সিটির দেখেন এখানে যে চেঞ্জেসগুলো আসছে সেই চেঞ্জেসগুলো আমাকে কোশ্চেন পাওয়ার সাথে সাথে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করা হয়ে গেলে তারপরে আমাদের ইন্ট্রোডাকশন। দ্য টু ম্যাপস ইলাস্ট্রেট দ্য চেঞ্জেস দ্যাট টুক প্লেস ইন দ্য ভিলেজ অফ স্টোকফোর্ড বিটুইন 1930 অ্যান্ড 2010। ওভারঅলে যদি আসি, এ কম্প্যারিজন অফ দ্য টু ম্যাপস রিভিলস এ কমপ্লিট ট্রান্সফরমেশন ফ্রম এ লার্জলি রুরাল টু এ মেইনলি মডার্ন এরিয়া। আমরা যদি এই জিনিসটা খেয়াল করি সেটাতে কি দেখলাম, লার্জলি রুরাল এরিয়া ছিল টু এ মেইনলি মডার্ন এরিয়া। রুরাল এরিয়া থেকে এটা কি হয়েছে, মেইনলি মডার্ন এরিয়া হয়েছে। In 1986, the town was much greener with numerous facilities and a few houses. However, during the time between 1986 to the present day, all the factories have been replaced with houses. মানে কি, আমি এখানে যে সিগনিফিক্যান্ট ফিচার্সগুলো যেটা আসলে মেইন চেঞ্জ হয়েছে সেটাই আমি এখানে তুলে ধরবো, নাথিং এলস। এরপরে হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফ 1-এ তাহলে কি হবে, যে আমাদের মেইন যে সিগনিফিক্যান্ট ফিচার্সগুলো যেগুলো আমরা ওভারঅল স্টেটমেন্টে আলোচনা করে আসছি সেটারই একটা রিফ্লেকশন আসবে হচ্ছে বডি প্যারাগ্রাফ 1-এ। বলছে যে উইথ রিগার্ড টু দ্য টাউন ইট হ্যাজ চেঞ্জড এ লট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট নোটিসেবল ইন দ্য ফার্স্ট ইয়ার is that the shops were established with numerous houses and it has not changed for the post office. In the south, এই যে আমাদের এখানে দেখেন, এই যে আপনি যখন ম্যাপটা পাইছেন আপনার ম্যাপে ওই যে দেখেন একটা ইন্ডিকেশন দেওয়া আছে। যখনই ম্যাপে ইন্ডিকেশনগুলো দেওয়া থাকবে তাহলে আপনাকে অবভিয়াসলি আপনার যখন ম্যাপটা ডিসক্রাইব করবেন তখন আপনাকে অবশ্যই সাউথ ইস্টার্ন পার্ট, নর্থ ইস্টার্ন পার্ট, সাউথ, নর্থ যে দিক নির্দেশনাগুলো আছে এই দিক নির্দেশনাগুলো ইউজ করে আপনার এই জায়গাগুলোকে মেনশন করতে হবে। ঠিক আছে, in the south the farmland in 1986 was also replaced by a tremendous number of houses. On the other hand, the primary schools has expanded a lot from 1986 to the present day. There was a large house and garden in 1986. Notwithstanding, they have been removed and replaced with a huge retirement home with some trees. In the present day, the roads have become more branched than before. জাস্ট আমার যে সিগনিফিক্যান্ট ফিচার্সগুলো আমি ওভারঅল স্টেটমেন্টে আলোচনা করেছি সেটা প্লাস হচ্ছে সেকেন্ড বডি প্যারাগ্রাফে যে আমরা যেটা আলোচনা করি নাই বা আমরা যেটা তলানিতে আছে তার কিছু অংশ হচ্ছে আমরা এই বডি প্যারাগ্রাফ 2-তে আলোচনা করব। এবং মেক শিওর ইউ আর নট গিভিং এনি কনক্লুশন। কনক্লুডিং প্যারাগ্রাফটা দেওয়া যাবে না বা ইন সামারি দিয়ে কোনো কিছু লেখা যাবে না টাস্ক 1-এ। এইটা হচ্ছে আমাদের যদি কম্বাইন্ড থাকে, যেমন একটা লাইন গ্রাফ দিয়ে দিল, একটা টেবিল দিয়ে দিল, দুইটা যদি থাকে তাহলে কি হবে? ঠিক আছে, দুইটা থাকলে কি হয় আমরা এইটুকু দেখি। এইটা হচ্ছে আমাদের এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, দ্য গ্রাফ অ্যান্ড টেবিল বিলো গিভ ইনফরমেশন অ্যাবাউট দি পার্সেন্টেজ অফ গ্রাজুয়েটস ইন দ্য অস্ট্রেলিয়া হু ওয়ার্কড ফুল টাইম আফটার ইউনিভার্সিটি ফ্রম 2004 to 2012। ইন্ট্রোডাকশনটা যদি দেখি, এখানে বলছে কি, দ্য গ্রাফ ইলাস্ট্রেটস দ্য পার্সেন্টেজ অফ দ্য ফুল টাইম ওয়ার্কার্স who had a university degree in Australia from 2004 to 2012, while the table shows the average salaries of mathematics graduates and other graduates during the same period. সেম এখানে যা আছে তাই আমরা এখানে জাস্ট প্যারাফ্রেসিং করে দিলাম। এরপরে ওভারঅল স্টেটমেন্টে কি আসতেছে, এই দুইটা কম্বাইন্ড করে আমাকে সিগনিফিক্যান্ট ফিচার্সটা বের করতে হবে। কিভাবে বের করলাম? ওভারঅল দ্য পার্সেন্টেজ অফ graduates with a university degree decline over the period. আমরা যদি এখানে দেখি, এখানে অল গ্রাজুয়েটস, ম্যাথমেটিক গ্রাজুয়েটস, তাহলে ওই যে কি বললাম, আমাদের এই গ্রাফগুলোতে সবার আগে দেখতে হবে যেটা কোনটা হচ্ছে ওভারঅল বা একটা বড় পার্সপেক্টিভ সার্ভ করে সেটাকে। তাহলে সেটাকে যদি করি তাহলে আমার কি করতে হবে, ওই যে ওভারঅল দ্য পার্সেন্টেজ অফ গ্রাজুয়েটস, যেহেতু এখানে কথা বলছে হচ্ছে গ্রাজুয়েটসকে নিয়ে, উইথ এ ইউনিভার্সিটি ডিগ্রি ডিক্লাইন ওভার দ্য পিরিয়ড and mathematics graduates generally had a higher salary. এরপরে আসবে কি, যে সবচেয়ে বড় ছিল, সবচেয়ে বড় ছিল কে,
had a higher salary compared to other graduates and their earnings saw a more significant increase. ম্যাথামেটিক্স গ্রাজুয়েটসের আর্নিং দেখেন সবচেয়ে হাই ছিল 59,000, ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট। তার মানে আমরা এখানে যখন আমরা দেখতে পাচ্ছি তখন এখানে আমাদের যে মানে লেখার যে ধরনটা সেটা হচ্ছে ফার্স্ট পোর্শন ফ্রম দিস ওয়ান, আর সেকেন্ড পোর্শন হচ্ছে আমাদের এই টেবিল থেকে দিয়ে আমার ওভারঅল স্টেটমেন্ট হয়ে গেল। ওখান থেকে একটা সিগনিফিক্যান্ট ফিচার্স আর এই লাইন গ্রাফ থেকে একটা সিগনিফিক্যান্ট ফিচার্স আনলে আমার এখানে হয়ে গেল। এরপরে আমি যখন বডি প্যারাগ্রাফ 1-এ যাচ্ছি তখন আমরা কি লিখতে হবে? Graph illustrates that the proportion of all graduates with university degree began at 80% in 2004, rose to 85% by 2008. সবচেয়ে বড় যে সিগনিফিক্যান্ট ফিচার আমরা বলে আসলাম, যেটা আমরা ওভারঅল স্টেটমেন্টে লিখেছি, যেটা সব থেকে বড়, সেই সব থেকে বড়টা হচ্ছে আমাদের এই বডি প্যারাগ্রাফ 1-এ। এরপরে হচ্ছে and then declined to approximately 75% in 2012. ফার্স্টে গোয়িং ফর দ্য ফার্স্ট ওয়ান বা সবচেয়ে টপ ওয়ান, আর এরপরে হচ্ছে আমাদের কম্প্যারিজন দেখায় একজনকে ছোট দেখানো লাগবে, সেটাকে যে আমরা বললাম যে দেন ডিক্লাইন টু 75% in 2012. Conversely, the percentage of mathematics graduates experienced a more pronounced decrease after increasing from 65% to 85% during the initial 2 years. The figure steadily fell back to 65% by the final year, matching the starting point. এরপরে সেকেন্ড বডি প্যারাগ্রাফ দেখেন, যখন আমাদের এরকম দুইটা থাকবে তখন আমরা কি করব? প্রথমটা হচ্ছে আমাদের যে লাইন গ্রাফ ছিল সেইটা বডি প্যারাগ্রাফ 1, আর দ্বিতীয়টা হচ্ছে বডি প্যারাগ্রাফ 2টা হচ্ছে মোস্টলি টেবিল। কি বলছে? The table indicates that in 2004 both mathematics and other graduates had the same average salary of 41,000. Over the years, the salaries of mathematics graduates increased steadily, reaching 59,000 by 2012. On the other hand, the salary of the graduates saw a less considerable increases, rising from 41,000 in 2004 to 53,000 in 2012. তাহলে আমরা দেখতে পেলাম কি, যখন আমাদের ইন্টিগ্রেটেড চার্ট থাকবে, যেখানে দুইটা চার্ট একসাথে থাকে, তখন হচ্ছে আমরা বডি প্যারাগ্রাফ ওভারঅল স্টেটমেন্টও সেম স্ট্র্যাটেজি, বডি প্যারাগ্রাফও সেম স্ট্র্যাটেজি, হাফ হাফ, 50% একটা গ্রাফ, 50% আর একটা গ্রাফ। এখানেও সেম 50% একটা গ্রাফ আর 50-60%, যেহেতু বডি প্যারাগ্রাফ 1টা একটু বড় হয়, বডি প্যারাগ্রাফ 2তে আমরা রেস্ট অফ দ্য পার্সেন্টেজ আমরা এখানে দিয়ে দিব। এখন বলেন আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? এখন হচ্ছে কোশ্চেন আনসারিং সেশন। জি ভাই, বলেন। জি ভাই, জি ভাই, বলছিলাম যে ওই বডি প্যারাগ্রাফ নরমালি কয়টা আমরা ইউজ করব? মানে দুইটাই, ওই যে এখানে দুইটা চার্ট। আমি এখানে আর ওই যে যেটা বলি সেটা হচ্ছে, আমি আপনাদেরকে জিনিসটা লিখে দিই তাহলে আরো ভালো হবে। দেখেন জিনিসটা হচ্ছে কিভাবে, এই সেম স্ট্রাকচার, এই একটা স্ট্রাকচার ফলো করলে আপনার পুরো টাস্ক 1 কভার আপ হয়ে যাবে। দেখেন আমাদের প্রথমে ছিল হচ্ছে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোতে হচ্ছে জাস্ট প্যারাফ্রেজিং, আর কিছু না। এরপরে ওভারভিউ, এই ওভারভিউতে হচ্ছে কি, প্রথম যেটা সেটা হচ্ছে ওভারঅল যে ডাটা, সবার উপর যেটা, মানে সবাইকে নিয়ে যে ডাটাটা আমরা বলি সেটা, হ্যাঁ, কম্বাইন অল। এরপরে হচ্ছে বিগেস্ট, এরপরে হচ্ছে স্মলেস্ট। আর এই যে কাজগুলো আমরা এখন করতেছি, এটা কিভাবে করতে হবে? বাই ইউজিং কম্পারেটিভ ওয়ার্ডস। সেটার ভিতরে ভেরি কমন গুলো কি? while, whereas, in contrast। এই তিনটাই হচ্ছে, দেখেন আমি যতগুলো অ্যান্সার লিখছি দেখবেন সবগুলো অ্যান্সারে এই তিনটাই কমন ওভারঅল স্টেটমেন্টে। এর হচ্ছে ওভারঅল স্টেটমেন্টের কাজ। ওভারঅল স্টেটমেন্ট যখন আমার লেখা হয়ে যাবে
ঠিক আছে, আমার যখন ওভারঅল স্টেটমেন্টটা লেখা হয়ে যাবে তখন আমাকে কি করতে হবে? আমার যখন ওভারঅল স্টেটমেন্টটা লেখা হয়ে যাবে তখন হচ্ছে আমাদের যে বডি প্যারাগ্রাফ 1 হবে, এই বডি প্যারাগ্রাফ 1টা শুরুই হবে হচ্ছে আমাদের যে মোস্ট সিগনিফিক্যান্ট ফিচার ছিল। সেটা হচ্ছে কি সবচেয়ে বিগেস্ট ওয়ান। ওকে দিয়েই হচ্ছে আমার প্রথম সেন্টেন্সটা শুরু করব। আর এই যে যে আমি শুরু করব এটা হচ্ছে কি ব্যাকিং আপ উইথ নাম্বারস। আর যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি এই যে যে ব্যাকআপ করতেছি যাই করি না কেন, ঠিক আছে, যাই আমি করি না কেন, এগুলো কি করতে হবে, কিভাবে এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন এগুলো আমরা কম্পারেটিভ ওয়ার্ড ইউজ করে করি। আর এইটাকে সহজ সমাধান হচ্ছে যা যা আপনাদের প্রয়োজন হবে, যে ধরনের ওয়ার্ড, সবগুলো ওয়ার্ডের ব্যবহার সহ লিস্ট আমার কাছে আছে, ওই লিস্টগুলো আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। ওইটা পেলে আপনাদের জন্য আরও বেশি ভালো হবে। ওর বাইরে ওয়ার্ড আর ইউজ করা লাগবে না। কোনটার কোনভাবে গ্রোথ হচ্ছে এগুলো সব আমাদের কাছে আছে, ওইগুলো আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, ওই ওয়ার্ডগুলো তো একবারে বেশি মনে হয় ইউজ করা যাবে না প্রত্যেকটা ক্ষেত্রে। না ওই যে বললাম যে বেশি ইউজ করবে একই ওয়ার্ড, যে বারবার, যেমন একজন বারবার হাউএভার ইউজ করতেছে, দেখেন বারবার হাউএভার ইউজ করতেছে, সে কিন্তু হাউএভার ইউজ না করে নেভারদিলেস করতে পারে। তাহলে নেভারদিলেস করলেই কিন্তু তাহলে তার ওই লেক্সিক্যাল রিসোর্সের পয়েন্ট বেড়ে যাচ্ছে। অর্থ কিন্তু সেম, এবং যদি কেউ হাউএভার ইউজও করে সে গ্রামাটিক্যালি ইনকারেক্ট তো না, জাস্ট কি নেভারদিলেস ইউজ করা লাগতো, সে নেভারদিলেস ইউজ করে না, হাউএভার ইউজ করছে, এটাই তো ডিফারেন্স। বাট প্রবলেম হচ্ছে যখন এটা কেউ করে তখন হচ্ছে বারবার একই ওয়ার্ড বলার কারণে এক্সামিনার চাচ্ছে তো ভ্যারিয়েশন। আবার স্ট্রাকচারের ক্ষেত্রেও সেম, আপনি একই স্ট্রাকচার বারবার ইউজ করে যাচ্ছেন। ওই যে আপনি কোন একটা পয়েন্ট বলতেছেন, এই যে যেমন এখানে আপনি কোনো একটা পয়েন্ট আপনি বলছেন, ঠিক আছে, কোনো একটা পয়েন্ট আপনি বলছেন, পয়েন্ট বলে তার পাশে তার নাম্বারটা বসায় দিচ্ছেন 25,000। আবার এই সেম কাজ আপনি পরপর করেই যাচ্ছেন, পয়েন্ট 25,000 আবার বসায় দিচ্ছেন। এই যে স্ট্রাকচারটা আপনি একইভাবে 5 বারই নয় লিখলেন, 6 বারই নয় লিখলেন, এটা করা যাবে না। আমি কি করব তখন, এটা হওয়ার পরে আমি ওই যে তখন এই পয়েন্ট আর এইখানে এদের বলবো ইনক্রিজ অথবা ডিক্রিজ, বা অ্যামাউন্ট বেড়েছে বা ছোট হয়েছে সেটা কি রেসপেক্টিভলি। অর্থ সেম, দেখেন অর্থ সেম, জাস্ট কি আমি আমার স্ট্রাকচারটার ভিতরে একটা ভ্যারিয়েশন আনছি। এই ভ্যারিয়েশনটা যার লেখার ভিতরে থাকে সেই হচ্ছে মূলত ভালো নাম্বার পায়। এক্সামিনার চাই হচ্ছে এটা। আর যদি লেক্সিক্যাল রিসোর্সে নাম্বার কম দেয় আপনাকে, তাহলে বুঝবেন যে লেক্সিক্যাল রিসোর্সে নাম্বার কম দেওয়ার প্রধান কারণ হচ্ছে আপনি কাপল অফ ওয়ার্ডস রিপিটেশন করেছেন। এর মানে এই না যেখানে যে ভোকাবুলারির প্রয়োজন ছিল আপনি সেখানে সেটা ইউজ করেন নাই, তা না। আবার হাই লেভেলের ওয়ার্ড যেটা আসলে হয়তো বা ইউজ মানে মানুষজন নামেই শোনেন, এরকম ধরনের ওয়ার্ড আপনার ইউজ করার দরকার, আপনি ইউজ করেন নাই, সেটাও না। ঠিক আছে ভাইয়া, কোনো ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বুপু বলেন। আমরা কিভাবে আসলে রাইটিং 1 and 2 প্র্যাকটিস করতে পারি ইফেক্টিভলি এভরিডে? 1 and 2 যদি আপনার ইফেক্টিভলি প্র্যাকটিস করতে হয় তাহলে হচ্ছে আমি যে সাজেশনটা সবাইকে দিই সেটা হচ্ছে অলওয়েজ গো ফর রিডিং স্যাম্পল অ্যান্সার্স। এটার ওয়েটা কি করবেন, মনে করেন আপনি অনলাইন থেকে র্যান্ডমলি একটা কোশ্চেন নিয়ে আসলেন, ঠিক আছে, আপনার আমি আপনাদেরকে একটা সাইট, আপনাদেরকে লিঙ্ক, আপনারা যে গ্রুপে আছেন আমি কালকে আপনাদের ওই গ্রুপে আমি একটা লিঙ্ক শেয়ার করব। এই লিঙ্কে গেলে আপনি হচ্ছে ন্যাচারাল অ্যান্সার পাবেন ফ্রম স্টুডেন্টস, যারা এখানে কিন্তু চ্যাটজিপিটি দ্বারা দেওয়া না। এই সাইটটাই হচ্ছে মূলত আপনার স্যাম্পল অ্যান্সার দেওয়ার জন্য, ঠিক আছে, বিভিন্ন স্টুডেন্টের স্যাম্পল অ্যান্সার কালেক্ট করে এবং ওখানে স্টুডেন্ট চাইলে তাদের অ্যান্সার সাবমিটও করতে পারে। তো এখানে রিয়েল স্টুডেন্টের স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। 7, 7.5 পাইছে এরকম স্টুডেন্টের অভাব নেই, ওইখানে আছে।
তো ওদের অ্যান্সারগুলো দেওয়া আছে, আপনি কি করবেন, ওখান থেকে যে কোশ্চেনটা কপি করবেন, কোশ্চেনটা কপি করে আপনি লিখবেন, লিখার পরে আপনারটা আর ওরটা মিলাই দেখবেন। তাহলে হচ্ছে আপনার আসল যে ল্যাকিংস, কারণ যে কি বললাম, আপনি আমাকে দেখাচ্ছেন একটা রাইটিংস, আমি একটা রাইটিংস দেখে আপনাকে কিছু কারেকশন করে দিলাম, দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। আপনার লার্নিংটা ওই অল্প কিছুর ভিতরে সীমাবদ্ধ থাকলো। বাট আপনি যখন একটা সেম কোশ্চেনের আনসার একটা ভালো স্টুডেন্টেরটা দেখতেছেন, তাহলে কি খেয়াল করতে হবে, ও কি ভোকাবুলারি ইউজ করছে, আমি করি নাই। ও কি কি ধরনের লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করছে, কোথায় ইউজ করছে, সেটা আমি করি নাই, সেটাই খুঁজে বের করা। তাহলে দেখবেন যে আপনার জন্য এই মানে রাইটিংয়ে ভালো করাটা ইজ গোয়িং টু বি ভেরি ইজি। আর ওই যে টাস্ক রেসপন্স আর ডাবল সি, এটা পাইতে গেলে আমি যা বললাম এক্স্যাক্টলি আপনি সেই মানে টেকনিকে জাস্ট লিখবেন, তাহলে হচ্ছে আপনার নাম্বার পাওয়া আর কোনো সমস্যা হবে না। আর আপনাদেরকে স্লাইডটা প্রোভাইড ভাইয়া করে আরেকটা দেওয়া হবে কোশ্চেন এবং ছিল, সেটা হচ্ছে জি হ্যাঁ জি বলেন আপু। রাইটিংটা নাকি এগেইন পেপার বেসে কনভার্ট হবে, মানে অপশনাল। তো হ্যাঁ এইটা অপশনাল আসবে আপু, এটা আসবে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আপনার এটা আসলে কবে? এপ্রিল মেতে আসবে, সরি জুনে আসতে পারে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ভাই এটা ফিক্সড ডেট এখন দেয়নি ভাই। কি কোনো এন্ডিং লাইন দেওয়া যাবে নাকি ভাই? সেক্ষেত্রে কি হবে সজল জি ভাই, ভাই, যদি 50 ওয়ার্ডের কম হয় সেক্ষেত্রে এন্ডিং লাইন 150 ওয়ার্ডের কম যে লিখবেন তার নাম্বার কাটা যাবে হচ্ছে টাস্ক রেসপন্স থেকে বা টাস্ক অ্যাচিভমেন্ট থেকে নাম্বার কাটা যাবে, অন্য জায়গা থেকে ফজল নাম্বার ভাই, কাটা যাবে না। জি আমি এই কম্পিউটার বেজ আর পেপার বেজ নিয়ে একটা কথা বলতে চাই। সেটা হলো গিয়ে আমি পেপার বেজের প্রিপারেশন নিচ্ছি, শেষ রেজিস্ট্রেশনও করছি, শেষ পর্যন্ত সেই রেজিস্ট্রেশন ক্যান্সেল করে কম্পিউটার বেজে চলে গেছি। আমি যেটা দেখছি পেপার বেজে আসলেই টাফ লেখাটা, মানে রাইটিংটা লেখা পেপার বেজে টাফ, বাট কম্পিউটারে লেখা মোছা যথেষ্ট সময় থাকে এবং এটাই ইজি। আমি 6:30 আসছি, এবং এবার আমি দেখব হ্যাঁ দিলে আমার মনে হয় আমাকে 7:30 আসবে। আপনি ভালো পাবেন এবং এখানে টাইম বাঁচানোর আর এখানে একটা স্ট্র্যাটেজি আছে, সেটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। কারণ আপনারা যারা আছেন তারা নোটস নেওয়ার টেকনিকটাই জানেন না, কম্পিউটার বেজে নোটস নেওয়ার টেকনিকটা কিন্তু আলাদা। আপনারা কি আছেন, আপনারা যারা আছেন এখানে হয়তো বা আপনাদেরকে একটা পেপার দিবে, পেপার দেয় এক্সামে, আপনি কি করবেন, পেপারে নোট নেবেন। হ্যাঁ দেয়। নোটটা কিন্তু এক্সামের ওই শিটে, ওই আপনার যে এক্সাম ইন্টারফেস ওখানেই নেওয়া যায়, আমি দেখাই দিব আপনাদের কিভাবে নোটটা নিতে হবে। তাহলে দেখবেন যে আপনার জন্য জিনিসটা আরো ইজি হয়ে গেছে, এতটাই সহজ। ভালো ভালো। ঠিক আছে, আর কারো কোনো আচ্ছা কোশ্চেন? ভাই, হ্যালো ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন ভাইয়া বলছিলাম যে ওই যে প্যারাগুলা যে আমরা ইন্ট্রোডাকশন কিংবা ওভারঅল যে স্টেটমেন্ট, ওইগুলো কি ট্যাব দিয়ে দিয়ে মানে প্যারা আলাদা আলাদা করে লিখবো নাকি? প্যারা আলাদা আলাদা করে লিখতে হবে, একসাথে লেখা যাবে না, প্যারা আলাদা আলাদা করে লিখতে হবে। আর শেষে শেষে কোনো এন্ডিং লাইন বা আমরা কোনো সাজেশন দিতে পারবো না, ওইটা দেওয়ার কোনো মানে প্রয়োজন নেই ভাই, ওইটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখেন আমি ওই যে ভাইয়া আপনাদের গত ক্লাস, জি আপু বলেন সমস্যা নেই বলেন। না আপু, এইটাই বলতে যাচ্ছিলাম, আমি যদি ওভারভিউটা আগে দিয়ে দিই তাহলে তো এন্ডিংটা লাগছে না, কিন্তু আমি যদি ওভারভিউটা না দিয়ে এন্ডিংটা বা কনক্লুশন দিই তাহলে কি হবে কিনা? আপনি ওভার এন্ডিং বা কনক্লুশন দিতে পারবেন না, বাট আপনার ওভারভিউটা আপনি চাইলে লাস্টেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে আপনি যদি চান যে আমার ওভারভিউটা আমি লাস্টে দিব, তাতেও কোনো সমস্যা নেই। ওভারভিউটা প্রথমে লিখলে হচ্ছে আপনারই অ্যাডভান্টেজ, কারণ আপনি অলরেডি এই পয়েন্টসগুলো লিখে ফেলছেন, আপনার তাহলে অ্যান্সারটা সাজাতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে এখানে ওকে দেখেন আমি আপনাদের কেন আসলে মানে এইটা বলি যে আসলে এই আপনার টাইম মেনটেন করতে হবে বা আপনার একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে লিখতে হবে, কারণ এখানে আপনি 20 মিনিটের একটা সেকেন্ড আপনি বেশি দিতে পারবেন না এক্সামে, কারণ আসল মার্কটাই ডিপেন্ড করতে হচ্ছে টাস্ক টুর উপরে। এই যে আজকে যা শুনলেন এইটা মেন না, মেন হচ্ছে টাস্ক টু, যেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করব। এখানে এই যে দেখেন কেন আমি এটাকে মেন বলি, আপনার স্কোর দেখা যাচ্ছে টাস্ক 1-এ আপনি পাইছেন হচ্ছে দেখা যাচ্ছে 7 বা 7.5 পাইছেন, আর এখানে টাস্ক 2-তে পাইছেন হচ্ছে দেখা গেল মাত্র 5। এর প্রধান কারণ হচ্ছে কি, টাস্ক 2 অনেক ভালো করে মানে টাস্ক 1 অনেক ভালো করে লিখতে যে আপনি হয়তো বা 7.5 পেয়ে গেছেন, অনেক ভালো করে লিখছেন, কিন্তু টাস্ক 2 সময়ের অভাবে কম লিখছেন বা খারাপ হয়ে গেছে, পাইছেন 5। তাহলে এই নাম্বারটা কি হবে, 5 গুণ এখানে দিবে 2, এখানে পাবেন হচ্ছে 1, তাহলে কত হইলো 7.5, আর এখানে পাচ্ছেন হচ্ছে 5 দুগুণে 10। এই 17.5-কে আপনার 3 দিয়ে ভাগ করবে, তাহলে কত হয় আপনার এখানে এই যে 6 আসতেছে, দেখেন 17.5, তো এই
0.5কে আপনার 6 করে দিবে আর কি, দয়া করে। আসে কিন্তু মূলত 5.5 বা একটু বেশি আসে, সেটাকে আপনার 6 করে দিবে, লেভেল করে দিবে। তো 6 করে দিলে দেখেন এইখানে আপনার মানে 5 আর ওইখানে আপনি 7.5 পাইছেন, এই 7.5 আপনার 4 পয়সার কোনো উপকারে আসলো না। অথচ এই সেম জিনিসটা যদি ঘুরাই দেই, দেখেন টাস্ক 2তে যদি আপনি পান 7.5 আর টাস্ক 1-এ যদি আপনি পান 5, তাহলে দেখেন কি হয়। এটা হচ্ছে 2, তার মানে কত হইলো, এটা 15 হইলো। আর এইখানে হচ্ছে আপনার 5, তাহলে 5 গুণ 1 5, তারপর 15 আর 5 হচ্ছে কত, 20। 3 দিয়ে ভাগ করেন, ওই যে 20, তার মানে আপনাকে 21 দিয়ে দিবে। মানে এটা আপনাকে ওই 1-এর জন্য ঠেকে থাকলে 1 পর্যন্ত ওরা কনসিডার করে এটাকে 7 দিয়ে দিবে। দেখেন এখানে আপনার গ্যাপ ছিল কত, 2.5 এর গ্যাপ, 2.5 এর গ্যাপ, দেখছেন? কিন্তু আলটিমেটলি এটা কি হয়েছে, 2.5 এর গ্যাপ, এটা এসে মাত্র 0.5 এর গ্যাপে ঠেকছে। পাইছেন 2.5 কম, চিন্তা করে দেখেন 2.5 কম পাইছেন, বাট ওইটা এফেক্ট করছে আপনাকে মাত্র 0.5। বুঝতে পারছেন? এই কারণেই বলি যে আপনারা যদিও টাস্ক 1 টাস্ক 2 যদি আগে কেউ লেখেন তাহলে তো আরও ভালো, বাট টাস্ক 1টা কেন আগে লিখতে বলি, কারণ টাস্ক 1টা হচ্ছে একটু মানুষের ভাবা চিন্তার বিষয় আছে, আপনি আলান্দাজে কিছু লিখতে পারবেন না। টাস্ক 2 কিন্তু আপনি আলান্দাজে অনেক কিছুই লিখতে পারবেন, এবং ওইটা যে একেবারে নাম্বারও মানে পাবেনই না সেরকমও না, নাম্বারও পাবেন। কিন্তু টাস্ক 1-এ আন্দাজে লেখা যায় না, এই কারণে আমি বলি অনেককে যে আপনারা টাস্ক 1 আগে লিখতে পারেন। আমরাও এক্সাম দিয়েছি, টাস্ক 1 আগে লিখেছি, কিন্তু আমরা যেটা করতাম সেটা হচ্ছে 20 মিনিট একেবারে কাটায় কাটায় আমরা টাস্ক 1-এ ইনভেস্ট করতাম। এখন 20 মিনিটের পরে যদি আর মনে করেন 2 মিনিট হইলে আমার হয়ে যাইতো, আমি ওই 2 মিনিটও দিব না, একটা সেকেন্ডও আমি দিব না। 20 মিনিট হওয়ার সাথে সাথে আমি ওখান থেকে চলে যাব। লাস্টে যদি সময় থাকে থাকলো, নাহলে নাই, কারণ যে ওই যে 2 মিনিট আমি যদি নাও লিখি, ও আমার 4 পয়সার এফেক্ট করবে না, এফেক্টেড হবে না, আমি তেমন কোনো এফেক্টেডই হবে না আমার স্কোর, কারণ আমার হচ্ছে আগে ভালো করতে হবে টাস্ক 2-তে। তো এখানে 40 মিনিট তো মিনিমাম, এর চেয়ে বেশি যদি আপনি দিতে পারেন আরও ভালো, বাট মেক শিওর টাস্ক 2টা অনেক ভালো করে লিখতেছেন। ওইটার উপরেই মূলত এমফাসাইজ করে আমরা নেক্সট ক্লাসগুলো করব। ভাই একটা কোশ্চেন ছিল, ভাইয়া বলেন। আমরা কি টাস্ক 1 এর আর ক্লাস পাবো না, এটাই শেষ? না না, এটাই শেষ। এবং এই রিলেটেড আপনাদের যত স্যাম্পল অ্যান্সার, আমি এখানে কিন্তু সব স্যাম্পল অ্যান্সার আপনাদের দিতে পারিনি, আপনাদের এই স্যাম্পল অ্যান্সারগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। একটা কোশ্চেন ছিল, আমরা প্রায় দেখি যে আপনার 3টা পাই চার্ট অথবা 4টা বার চার্ট এরকম ছোট ছোট থাকে, ওই ক্ষেত্রে আমরা কম্পারিজনটা কিভাবে করব যখন 3টা চার্ট বা 4টা থাকবে তখন? ওকে, দেখেন পাই চার্ট থাকে এরকম 4টা দিয়ে দেয়, ঠিক আছে? যেরকম 4টা যদি দিয়ে দেয় তাহলে আমাদের কি করতে হবে, 2টাকে একটা গ্রুপ ধরতে হবে আর 2টাকে আর একটা গ্রুপ ধরতে হবে, সিম্পল। যদি পাই চার্ট একটা দেয়, পাই চার্ট একটা দিলে কি করতে হবে, এটাকে 50-50 ভাগ করে দিতে হবে, এ সাইড 50 ও সাইড 50। ওই 50-এর ভিতরে কারা কারা আছে তাদেরকে একটা গ্রুপ, এই 50-এ কারা কারা আছে তাদেরকে আর একটা গ্রুপ, এই গ্রুপ ওয়াইজ করে কথা বলতে হবে, ব্যাস হয়ে গেল, আর কোনো কিছু না। আমার একটা কোশ্চেন ছিল, একটু আগে বলেছিলেন যে এই টেন্সের একটা বলছিলেন, ওটা আমি বুঝি নাই আর কি, ওটা যদি একটু এক্সপ্লেইন করতেন। আর হচ্ছে কোনটা ভাইয়া, সরি? টেন্সের দুইটাই পাস্ট, ঠিক আছে? আর কিছু কিছু অনেক সময় দেখি পাস্ট আছে, এখন আবার টুডে তে চলে আসছে, সো অনেক সময় আবার টুডে থেকে ফিউচার চলে যায়, এটা যদি একটু এক্সপ্লেইন করে দেন। যখন এটা হচ্ছে কেন হয়, যেটা অলরেডি হয়ে গেছে কাজ সেটা তো পাস্ট টেন্সেই বলবে, পাস্ট টেন্সে ওটা হয়ে গেছে। বাট কিছু জিনিস আছে পাস্ট যখন আপনি বলতেছেন, তারপরও যে জিনিসটা আসলে রেগুলার অ্যাক্টিভিটি টাইপ অফ হয়, ঠিক আছে? যেমন আই নর্মালি সি এ ক্যাট in front of her house. I normally see a car stand by in front of her house. This is the thing that you regularly see. এখানে আপনি যদি পাস্টের গল্পও বলতে থাকেন তাহলে কি আপনার এটা প্রেজেন্টেই বলতে হবে, কারণ যেটা দিস আর দ্য থিংস ইজ ভেরি কমন, রেগুলার হয়। যেমন আপনি রেগুলার ঘুম থেকে উঠতেছেন, আপনি এটা যদি বলতে চান আপনি বলতে পারবেন না, আই woke up at early in the morning, এটা হয় না। woke up early in the morning হচ্ছে নির্দিষ্ট একটা জিনিসকে ইন্ডিকেট করতেছে, আপনি একটা দিন হয়তো বা উঠছেন। বাট আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং এর মানে হচ্ছে আপনি সকালে ঘুম থেকে উঠেন, মানে নির্দিষ্ট সময় না, আপনি রেগুলারই হয়তো বা উঠেন। আমি কি বোঝাতে পারছি ভাই? তখন হচ্ছে মূলত আমরা যখন এরকম ধরনের কোনো সিচুয়েশন চলে আসে তখন হচ্ছে পাস্ট বলতে থাকলেও আমাদের প্রেজেন্টই বলতে হবে, কারণ যেটা হচ্ছে চিরন্তন সত্য টাইপ অফ বা রেগুলার টাইপ অফ, যেটা রেগুলারলি হচ্ছে সেটা আমরা পাস্ট বলতে পারবো না।
আর কোনো কোশ্চেন? ভাইয়া যে রিসপেক্টিভলি 2-3 বার বলা যাবে, লেখা যাবে? হ্যাঁ, ওই যে বললাম যে আমার তো স্ট্রাকচারই হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমি আইদার আমার তো মানে পয়েন্টগুলো আমি পরপর বসাতে পারবো, আর আরেকটা হচ্ছে আমি ওই রেসপেক্টিভলি বলতে পারবো। মানে স্ট্রাকচার এই দুইটাই, এছাড়া কিন্তু নাই। ওকে, তো আমি কিছু স্ট্রাকচার ওইভাবে দিব আর কিছু স্ট্রাকচার দিব হচ্ছে রেসপেক্টিভলি, যাতে একই ধরনের একই মানে ফ্লোতে যাতে আমার না যায়। আরেকটা জিনিস হচ্ছে রাইটিং করতে বসলে ভোকাবুলারি সব ভোলা যায়। তো সেক্ষেত্রে কি করতে পারি? এমনি যখন স্যাম্পল অ্যান্সার দেখি তো তখন মাইন্ডে রাখি, যদিও এগুলো মনে থাকে না পরে আর। ভোকাবুলারির বিষয়টা দেখতে গেলে হচ্ছে অলওয়েজ আপনার লেখাটা, আপনার আইডিয়াটা আরেকজন লিখেছে, সে কিভাবে লিখেছে সেটা দেখতে হবে। ওই যে বললাম, আমি অলওয়েজ বলি সাধারণত যে কথাটা, সেটা হচ্ছে ইনক্রিজ সিচুয়েশনাল লার্নিং। আপনাকে আগে আপনার সিচুয়েশন আর আরেকজনের সিচুয়েশনকে মিলাতে হবে। হোয়াট দ্যাট পারসন ওয়াজ ডুইং ইন দ্যাট সিচুয়েশন অ্যান্ড হোয়াট ইউ আর ডুইং, ইউ মেক এ কম্প্যারিজন দ্যাট। তারপর হচ্ছে মূলত আপনার এই ভোকাবুলারি রিলেটেড, আইডিয়া জেনারেশন রিলেটেড প্রবলেমটা সলভ হবে। এবং এই কারণেই আমি বলি যে আপনি একটা অ্যান্সার সেটাই লিখবেন যেটার একটা অ্যাকচুয়াল মানে স্টুডেন্টের আনসার আপনি অ্যাভেলেবেল বা খুঁজে পাবেন। সেটা করলে কি হয়, ওই অ্যান্সারটা দেখে আমার অ্যান্সারটা আমি জাজ করতে পারি। ভাই আমার একটা প্রশ্ন। জি ভাই বলেন। আচ্ছা, মানে গ্রামাটিক্যাল একুরেসিটা বেশি ইম্পর্টেন্ট নাকি অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করব ওইটা বেশি ইম্পর্টেন্ট রাইটিং এ? গ্রামাটিক্যাল অ্যাকুরেসিটা বেশি ইম্পর্টেন্ট, অ্যাডভান্স ওয়ার্ডটা বেশি ইম্পর্টেন্ট নয়। যে বললাম, ইভেন ইফ ইউ আর ইউজিং নর্মাল ওয়ার্ডস, বাট ইফ ইউ ইউজ a lot of synonyms which are probably not like very high scoring type of things, but even if you are using the synonyms, it's absolutely fine. কারণ উনি চাচ্ছেই হচ্ছে মূলত ভ্যারিয়েশন দেখতে। উনি চাচ্ছে না যে আপনার হাই এন্ড টাইপ অফ, যেটা ইজ ভেরি আনকমন, এরকম ধরনের কিছু আপনার ইউজ করতে হবে, এরকম বিষয়টা না। ওকে ভাই আরেকটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। নরমালি তো আমাদের ডেটা দেওয়া থাকে যেটা ডিজিট আকারে, ওটা কি কোনো কোনো ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যালফাবেট দিয়ে লিখতে পারি? 25% দেওয়া আছে হচ্ছে গ্রাফে ডাটা, আমরা 2-3বার ব্যবহারের পর আরেকবার লিখতাম যে 25, এটা হচ্ছে আপনার অ্যালফাবেট দিয়ে লিখতাম এই জিনিসটা। জি হ্যাঁ, আপনি ওইটা চাইলে অ্যালফাবেট তারপরে আপনার ইয়েটা ওইভাবে মিক্স করে লিখতে পারেন, বাট সবচেয়ে ভালো হচ্ছে অ্যালফাবেটিক্যাল মানে নিউমেরিক্যাল ওয়ার্ড ইউজ করা। ঠিক আছে, ওয়েলকাম। আপনাদেরকে আমি কয়েকটা অ্যান্সারের দেখবেন যে শুধু ইন্ট্রোডাকশন আর ওভারঅল স্টেটমেন্ট দেওয়া আছে, আর পাই চার্টটা তো দেওয়াই হয়নি। তো এইগুলোর স্যাম্পল অ্যান্সার আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, জাস্ট অ্যাজ মানে আমরা যেভাবে আপনাদেরকে প্রমিস করেছি সেটা ওইভাবে প্রোভাইড করে দেওয়া হবে। এবং all the resources make sure you collect or make sure you get the access on the website যেখান থেকে আপনারা এই জিনিসগুলো পাবেন। সো ইফ ইউ মানে আজকে তো প্রথম ক্লাস, তো মেক শিওর কালকের ভিতরে আপনারা ভিডিওসগুলো চেয়ে নেবেন, রেকর্ডেড ভিডিওসগুলো আপনারা আপনাদের ইমেইলটা শেয়ার করবেন, এবং কালকের ভিতরে আপনারা মানে আর্লি আওয়ার্সেই আপনারা রেকর্ডিংটা পেয়ে যাবেন। অ্যাট দ্য সেম টাইম যারা এখনও রিসোর্সগুলোর অ্যাক্সেস পান নাই তারা অ্যাক্সেসটা নিয়ে নেবেন। ঠিক আছে, ওনাদেরকে ফোন করলে ওনারা আপনাকে গাইড করবে। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের যে গ্রুপ আছে এই গ্রুপে আপনাদের হোম টাস্কটা শেয়ার করে দেওয়া হবে। আপনাদেরকে রিসেন্ট এক্সাম থেকে একটা কোশ্চেন দিয়ে দেওয়া হবে। আমাদের এই যে 18 তারিখে যে এক্সামটা হয়েছিল সেই এক্সামে আমাদের একটা স্টুডেন্ট যে কোশ্চেনটা পেয়েছিল সেই কোশ্চেনটা আপনাদের গ্রুপে শেয়ার করবো টাস্ক 1-এ। আপনারা ওই কোশ্চেনটা মানে বাসায় লিখার চেষ্টা করবেন এবং আমাকে সে নেক্সট ক্লাসে বলতে পারেন যে স্যার আমি লিখেছিলাম, আমাকে এরকম টাইপ অফ ব্যান্ড স্কোর দিয়েছে। এটা আপনি মানে ইয়ে করতে পারবেন, যে কোনো জায়গা থেকে চেক করাতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন।